গল্প, আমার নাকি সিনিয়র সে। লেখায় আরফান চৌধুরী। সকালবেলাতে আমি শান্তিতে ঘুমিয়ে আছি, কিন্তু আমার সুখটা আর আম্মুর সহ্য হলো না। আম্মু ওই জমিদার। তোর সকাল হয়নি? সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দিবি? আমি যত বেশি ঘুমাবো মাথা তত বেশি ঠান্ডা থাকবে। আর মাথা ঠান্ডা থাকলে আমি চিন্তা করব কিভাবে আসল জমিদার হওয়া যায়। আম্মু ফাজলামি না করে চুপচাপ উঠে পড়তে বস। আম্মু লেখাপড়া করে কে বড়লোক হয়েছে। আমার দাদু লিখতে কলম ভেঙে যেত, আর সেই দাদুর কতটা জমি দেখছো। আম্মু আর একটা কথা বলবি তাইলে তোকে আমি লাঠিচার্জ করব। আমি না থাক, আমি কোনো কথা বলবো না। আম্মু সোজা গিয়ে পড়তে বস। ফারজানা তো সেই ভোরবেলা থেকে পড়ে। আমি ফারজানা পড়ে তা আমার কি, আর যারা বেশি পড়ে তাদের মাথা খারাপ হয়ে যায়। আম্মু না পড়লে ফেল করবি, তখন তোকে বাসা থেকে বের করে দেব। আম্মু নিউটন বারবার ফেল করতো, কিছুই পারতো না। সে এখন খুব ফেমাস। আর আমিও একদিন নিউটন প্রো হব। আম্মুর লাঠিটা কোথায় রে? আম্মু লাঠি খুঁজতেছি লাগলো। আমি তাড়াতাড়ি উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে পরিচয়টা দিই। আমি আরফান, খুব শান্তশিষ্ট ছেলে। বাবা মার একমাত্র পোলা। আব্বু ব্যবসা করে, আর আমি লেখাপড়া। আমি বাথরুম থেকে বের হয়ে আস্তে করে গিয়ে হালকার উপর দিয়ে বই নিয়ে পড়তে বসলাম। তা না হলে আম্মুর মাথায় রাহু গ্রাস করবে। আমি খানিকক্ষণ পরে খেতে বসেছি, এমন সময় রাহু চলে আসলো। রাহু, খালাম্মু, আম্মু তোমার জন্য এই মিষ্টি পাঠিয়েছে। আম্মু আর ফারজানা। তা কিসের মিষ্টি? রাহুটা হলো ফারজানা, আমাদের বাসার পাশে ফারজানার বাসা। ফারজানার আব্বু আর আমার আব্বু একসাথে ব্যবসা করে। ফারজানা, আমি চূড়ান্ত মডেলে পরীক্ষায় পাশ করেছি। খায় ছেড়ে। আজ আমি শেষ। আম্মু তোদের তো রেজাল্ট দেবে না বলেছিল। রেজাল্ট নাকি ব্যান হয়ে গেছে। ফারজানাকে বলেছে খালাম্মু। আম্মু আরফান বলল যে ফারজানা সব মিথ্যা কথা বলেছে। আম্মু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। চোখ মোটা করে। আম্মু, ফারজানা যা বলছে তা কি সত্যি? আমি না আম্মু, সব একদম ডাহামিচা কথা। ওই ছেমরি হলো রাহু, ও সবার মাথায় ভর করে সবাইকে গ্রাস করে নেয়। ওর কথা একদম বিশ্বাস করো না আম্মু। ফারজানা, খালাম্মু আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি স্যারের কাছে ফোন দিয়ে শুনে নাও। এই ছেমনি, তুই আমার বাসায় এসে উল্টো পাল্টা করছিস কেন? তোর সমস্যা কি? ফারজানা, আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোর মতো কুত্তিকে আমি হুমকি দেব কেন? আম্মু, কিরে আরফান, সত্যি করে বলতো তুই পাস করেছিস তো? ফারজানা, খালাম্মু পাস করেছে, তবে কোনো বিষয়ে 40-এর উপরে পায়নি। আম্মু আমার দিকে রাগীভাবে তাকালো। আম্মু, তোকে আর লেখাপড়া করতে হবে না। আম্মুর ভাষণ চলতে থাকলো, তাই আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে কলেজে চলে গেলাম। আমি রাস্তার ধার দিয়ে কলেজে যাচ্ছি, এমন সময় পেছনে থেকে ডাক দিল। ফারজানা, হে চামড়া, কেমন বকুনি দিল। তোর তো লজ্জার ভাগ একটু কম আছে। এত বলি তাও আমার বাসায় গিয়ে বাস দিস। ফারজানা, মুখ সামলে কথা বল, আমি তোর সিনিয়র। জুনিয়র জুনিয়রের মতো থাক, বেশি ঝামেলা করলে এমনটাই হবে। ওরে আমার সিনিয়র রে, কয়দিনের বড় তুই? ফারজানা, আমি তোর থেকে 23 ঘন্টার বড়। সুতরাং তোর আগে আমি হয়েছে, আর আমি তোর সিনিয়র। আপনি বলে ডাকবি। ওলে বাবালে। আমি সেদিনই তোকে আপনি বলবো, যেদিন তোর বাবার মাথায় চুল গজাবে। ফারজানার বাপ টাকু। কথা বলতেই ফারজানা আমার দিকে রেগে তাকালো। ফারজানা, তুই আমার সাথে কথা বলবি না। আমি কি তোর বাড়ি যাই গিয়ে বলি ও গো আমার সাথে কথা বলো? তা না হলে আমি বাঁচবো না। তুই তো আমার বাসায় এসে আমার আম্মুর মাথা খাস আর আমাকে বিপদে ফেলিস। আমি পা চালিয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। আমার বাসা থেকে কলেজ 10 মিনিটের পথ, সেজন্য হেঁটে যাই। কলেজ গিয়ে দেখি আমার বেস্ট বান্ধবী রিয়া বসে আছে। রিয়া আবার ফারজানারও বান্ধবী, কিন্তু আমার সাথে খুব ফ্রি। আমার ক্রাশও বলা যায়। দিয়ার দোস্ত, কেমন আছিস? হয়তো ভালো।
কলেজ শুরু হতে আর 30 মিনিট বাকি আছে। আমি রিয়ার পাশে গিয়ে বসলাম। রিয়ার গায়ের সাথে গা লাগিয়ে বসি। রিয়া মাইন্ড করে না। রিয়ার দোস্ত, তুই প্রেম করিস না কেন? আমি যে প্রেম করব, কিন্তু তোর মতো একটা মেয়ে পাচ্ছি না। তুই প্রেম কর আমার সাথে। রিয়ার শয়তান মুখে কিছু আটকায় না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি বেস্ট থেকে বয়ফ্রেন্ডে বানিয়ে নে। রিয়া মাইর খাবি। আমি এইভাবে রিয়ার সাথে গল্প করছি, দেখি ফারজানা আর ওর কিছু বান্ধবীরা মিলে একসাথে বসে আছে। ফারজানা আর চোখে আমার দিকে তাকাচ্ছে। স্কুলের ঘন্টা বাজলে আমি আর রিয়া ক্লাসে চলে গেলাম। ফারজানা আমার পাশে বেঞ্চে বসে আছে। রিয়া আমার সামনে। ক্লাস করে 2টার সময় বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় ফারজানা আমার পেছনে পেছনে আসলো। ফারজানা ওর বাসায় চলে গেল। আমি বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে আসার পর আম্মু। আম্মু, কিরে তুই নাকি কলেজে মেয়েদের বিরক্ত করছিস? আম্মুর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। বলে কি? আমি কে বলেছে আম্মু এসব কথা? আম্মু, আমি খবর পাইছি, সতর্ক করলাম। আমি আম্মুকে বলেছে বলো, আমি শুনতে চাই। আম্মুকে বলেছে তা বলা যাবে না, কিন্তু আর যেন না শুনি। আমি রাহু বলেছে এই কথা? আম্মু না। আমি খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আমি ফেসবুকে লগ ইন করতেই দেখি আমার সব পোস্টে হাহারি একটা দিয়ে শেষ করে দিছে। মেজাজ গরম হয়ে গেল। আমি সোজা তার প্রোফাইলে গিয়ে দেখি এটা ফারজানার আইডি। আমি ওর মেসেঞ্জারে মেসেজ দিলাম। আমি ওই ছেমরি, তুই আমার পোস্টে হাহা রিয়েক্টে দিলি কেন? ফারজানা আমার ইচ্ছে, তাছাড়া আমার হাসি পেয়েছে তাই আমি হাহা দিছি। আমি কুত্তিই আমার পিক দেখতে তোর হাসি পায়। আর তোর লজ্জা নেই? তুই তো বললি আমার সাথে কথা বলবি না, তো আমার পোস্টে হাহারি একটা দিলি কেন? ফারজানা, আমি মোটেও আগে কথা বলি নাই। তুই আগে এসএমএস দিছিস। আমি তোরে ভালোভাবে বলছি আমার পিক। এ পোস্ট থেকে হাহারি একটা তুলে দে, তা না হলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। ফারজানা, কি করবি তুই? আমি আসলেই তোর লজ্জা কম, তা না হলে নিলজ্জের মতো আমার প্রোফাইল দেখতিস না। ফারজানা, তুই আমাকে অপমান করছিস। আমি যাদের কান কাটা তাদের আর অপমান। এখনই সব পোস্ট থেকে হাহারি একটা তুলে দে। কিন্তু কোনো রিপ্লাই আসলো না। আমি ফেসবুকে গিয়ে দেখি আমার পোস্ট থেকে হাহারি একটা তুলে দেছে। একটু পর রিপ্লাই আসলো, ফারজানা তুলে দিছি। আমি সোজা ব্লক করে দিলাম। ওকে আমার লিস্টে রাখা আর বিনা টাকায় গোয়েন্দা রাখা এক ব্যাপার। দুপুরে একটা ঘুম দিলাম। বিকেল আমি ছাদে গেলাম। গিয়ে দেখি ফারজানা ছাদে ওর ফুললেস দেখছে। আমি ছাদের রেলিং ধরে রিয়ার সাথে ফোনে আড্ডা দিচ্ছি। মিম আমার দিকে তাকালেও কোনো কথা বলল না। দেখি ফারজানার ছোট বোন মিষ্টি ছাদে আসলো আমাকে দেখে। মিষ্টি, মিষ্টি ভাইয়া কেমন আছো? আমি এই তো বোন, ভালো আছি, তুমি কেমন আছো? মিষ্টির সাথে আমি খুব ভাব। মিষ্টি এবার ক্লাস 4-এ পড়ে। মিষ্টি ভাইয়া, আমিও ভালো। আমি এই মিষ্টি, আমাদের বাসায় এসো, আমরা ক্যারাম খেলবানি। মিষ্টি আসছে ভাইয়া। মিষ্টি ছাদ থেকে দৌড়ে চলে আসতে লাগলো। ফারজানা মিষ্টিকে কিছু বলতে গেলেও মিষ্টি কর্ণপাত না করে সোজা চলে আসলো আমার বাসায়। আমি আর মিষ্টি আমার রুমে বসে বসে ক্যারাম খেলছি আর গল্প করছি। খেলতে খেলতে রাত 9টা বেজে গেল। একটু পর দেখি ফারজানা আসলো। ফারজানা, হে মিষ্টি, বাসায় চল, রাত হয়ে গেছে। মিষ্টি, তুই যা আপু, আমি পড়ে যাব, এখনো অনেকক্ষণ খেলবো। ফারজানা, না, আর খেলতে হবে না, আম্মু ডাকে, চল। মিষ্টি, যা গিয়ে আম্মুকে বল আরফান ভাইয়ার এখানে আছে, তাহলে কিছু বলবে না। ফারজানা, না, তুই বাসায় চল। এই রাহু, তুই আমার রুম থেকে বাহিরে যা। তুই আমার রুমে থাকলে আমার রুমের মান নষ্ট হয়ে যাচ্ছে। ফারজানা সোজা এসে আমার জামার কলার চেপে ধরল। ফারজানা, একদম বেশি কথা বলবি না। আমি আসলাম আমার বোনকে নিতে, তুই আমার বোনকে কেন নিয়ে আসছিস? আমি ফারজানার হাতটা ছাড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, আমি তোকে তো আমি রাখিনি, তবু তুই আসলি কেন?
তোর লজ্জা করে না একটা পুরুষের রুমে আসতে? ফারজানা এদিক ওদিক তাকিয়ে। ফারজানা কই পুরুষ মানুষ? তাকে তো দেখছি না। আমি পুরুষ মানুষ। ফারজানা হা 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 হা, পুরুষ তাও আবার তুই? তুই আমার থেকে পিচ্ছি আর তুই গিয়ে হরলিক্স খাবো তারপর বড় হয়ে এসে বলিস যে তুই পুরুষ। আমি কি যত বড় মুখ না তত বড় কথা? আমি সোজা গিয়ে ফারজানার চুলের মুঠি ধরলাম। ওর ফারজানা আমার দুই কান চেপে ধরলো। আমি ওরে একটা একটা চাটি দিলে ও আমাকে তিনটা চাটি দিচ্ছে। গায়ে কি জোর রে বাবা! আমি ফারজানার পিঠে খুব জোরে একটা চড় দিলাম। আমাদের মায়ের পিঠ মিষ্টি হাসি করে তাকিয়ে দেখছে। আম্মু তাড়াতাড়ি এসে আমাদের ছাড়িয়ে নিল। আম্মু, কিরে তোরা এত বড় হইলি তবুও এখনো ছেলে মানুষই গেল না? এখনো তোরা মারামারি করছিস? ফারজানা খালাম্মু, তোমার ছেলে আগে আমার গায়ে হাত তুলেছে। আম্মু ওই কুত্তি প্রথম আমার জামার গলায় চেপে ধরেছিল। ফারজানা, তুই আমার মুখের উপর কথা বললি কেন? আমি এইকে তুই যে তোর মুখের নিচে কথা বলতে হবে। আম্মু না, আসলে আজকে তোকে হসপিটালে পাঠিয়ে দিতাম। ফারজানা, তবে আয় দেখি তোর গায়ে কত জোর। আমিও এগিয়ে গেলাম আর ফারজানাও আবার রুখে আসলো। আবার হাতাহাতি হলো। আমি ফারজানার চুল ধরে আরো কয়েকটা কষিয়ে দিলাম। ফারজানাও আমার কান দুইটায় সিগন্যাল জ্বালিয়ে দিল। আম্মু আমাদের দুজনে আটকে রাখতে পারছে না, কিন্তু মিষ্টি হাসি হয়ে আমাদের কান্ন দেখছে। আমি কেমন পিঠে ঢোল বাজিয়ে দিলাম। ফারজানা, তোর কানে সিগন্যাল জ্বালিয়ে দিছি। আমি ফারজানার পিঠে কয়েকটা কিলঘুষি অনেক জোরে দিয়েছি। ফারজানা হাঁপিয়ে পড়েছে, নাকটা লাল হয়ে গেছে। আম্মু, তোরা কি এখনো ছোট যে মারপিট করছিস? ফারজানা, চল তোদের বাসায় দিয়ে আসি। ফারজানা, তোকে দেখে নেব, দেখবো সুযোগ পায় আবার দেব। আম্মু ফারজানাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল। গায়ে কি জোর, এত জোর আসে কোথা থেকে? আমার কানও দুইটা জ্বলে যাচ্ছে। আমিও কয়েকটা দিছি। মানুনি, সহ্য কর তুই। আম্মু ফারজানাদের বাসায় দিয়ে এসে। আম্মু, তুই কি এখনো বাচ্চা যে মারপিট করছিস? আমি ওই শাকচুন্নি প্রথম আমাকে অ্যাটাক করেছে। আম্মু, ওর পিঠে দাগ কেটে গেছে। আমি ঠিক হয়েছে আমার সাথে পাঙ্গা নিতে আসা। আ আম্মু, কি হয়েছে? আমি কানে ব্যথা। আমার কান লাল করে দিছে। আম্মু, তোরা আর বড় হবি না, চল খেয়ে নে। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সমস্ত গায়ে আর কানে ব্যথা। পরদিন সকালে সকালে ঘুম থেকে উঠেই আউট, সমস্ত গায়ে ব্যথা। শয়তান চিমড়িটার গায়ে কি জোর, আমার মাথা ব্যথা করছে। কান দুইটা মনে হয় ওটা খুব বাবার সম্পত্তি যে ইচ্ছে মতো মালিশ করেছে। সেইরাম আমিও সাইড করে দিছি। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে ঢুকবার সময় দিয়ার সাথে দেখা। দিয়া, হেই আরফান, কি অবস্থা? আমি আর কইস না দোস্ত। দিয়া আমার দিকে ভালোভাবে তাকলো। দিয়া, হই তোর কান লাল কেন? আর তোর মুখে চোখে খামচানো দাগ কেন? কার সাথে মারপিট করেছিস? আমি আর কইস না, একটা মিছি বিড়াল, একটা নাক্ষেকো শকুন আমার উপর আক্রমণ করেছে। পেছনে তাকিয়ে দেখি ফারজানা আমার দিকে তাকিয়ে ফুলেছে। দিয়া, বলিস কি, দেশে তো এখন শকুন নেই। ফারজানা, শাট আপ, যা মুখে আসছে তাই বলছিস, আমাকে কি মাগনা পাইছিস? আমি তো তুই। আর কে বে তুই যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? তোর সাহিত্য হোটেলের সাবানের মতো চুপসে গেছে। ফারজানা, মুখ সামলে কথা বলিস, আমি শকুন। আমি না, তুই হইলি শকুন প্রো। শুধু ডানা নেই, থাকলে পুরেই শকুন। ফারজানা, হুম্মম, পাবলিক প্রেসে কিছু বললাম না। আমি তোর মতো নিচু না। আমি যার যার রাস্তা মাফ দেয়নি। আমি আর দিয়ে চলে আসলাম। আমি আমার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি। ফারজানা, দিয়া আর তাদের কিছু বান্ধবীরা এক জায়গায় বসে আছে। ঘন্টা দিলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাস করে টিফিনে বসে আছি এমন সময় দিয়ে এসে। দিয়া, তুই আর ফারজানা কালকে মারপিট করেছিস কেন? আমি, তুই দালালি করতে আসছিস। দিয়া আমার পাশে বসলো। দিয়া, কুত্তা, আমাকে দালাল বলছিস কেন?
ফারজানার গায়ে পায়ে সব ব্যথা। ওকে এত জোরে মারছিস কেন? আমি ওলে বাবালে বাবা, ওই শাকচুন্নি আমার উপর আক্রমণ করেছে আর আমি ছেড়ে দেব? দিয়ে তোরা আর ভালো হবি না। তুই আমার সাথে থাকলে আমি খুব ভালো হয়ে যাব। তোর সব কথা শুনে চলবো। দিয়া আমি কিন্তু তোর কান টেনে গণেশের মতো বানিয়ে দেব। তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলি? এর বাহিরে যেন না যাই। আর সামনে পরীক্ষা, একটু মন দিয়ে পড়। আমি তোর মনটা দিয়ে আমি পড়ে মুখস্থ করে দেব। দিয়া তোর মাইরই দরকার। এটা বলে দিয়ে চলে গেল। আমি আর বাকি কয়েক ক্লাস করে বাসায় যাচ্ছি। ফারজানা তার বান্ধবীদের সাথে বাসায় যাচ্ছে। ওকে দেখে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চাপ দিল। আমি ওকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, আমি মেম্মা আমার গায়ে এত জোর কালকে একটা শকুন দিয়ে এত সুন্দর করে মাইর দিলাম যে হাঁটতে পারছে না। চুলের মুঠিটা এমন ভাবে ধরেছিলাম যে আর একটু জোরে টান দিলে টাক্কু মইনুলের মতো হইতো। ফারজানার আব্বুর নাম মইনুল, টাকু, তাই আমি টাক্কু মইনুল বলি। কিন্তু আমার তো আবার দয়ার শরীর, তাই মাফ করে দিলাম। ফারজানা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দ্রুত গতিতে চলতে লাগলাম। ফারজানা হারামজাদা, কথাগুলো দাঁড়িয়ে বল দেখি তোর সাহস। তোর মুখ ভেঙে দেব। আমি উই শাকচুন্নি, সাহস থাকলে ধরে দেখ। খুব দ্রুত হাঁটছি আর বলছি, ফারজানা চুলওয়ালা লোকের বেডা, কথাগুলো তুই দাঁড়িয়ে বল। আমি দাঁড়ালাম। আমি আয় দেখি তোর কেমন ক্ষমতা। ফারজানা আমার দিকে এগিয়ে আসলো। আমার সামনে আসতেই মাটি থেকে এক মুষ্টি বালু তুলে ফারজানার সুন্দর চুলে দিয়ে দিলাম। দিয়েই হুসাইন বোল্টের বেগে দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। শুনতে পেলাম ফারজানার কিছু মিষ্টি ভাষায় গালিগালাজ। ফারজানা, তোকে দেখে নেব। এক দৌড়ে বাসায় চলে আসলাম। হাঁপিয়ে গেছি। আমাকে হাঁপাতে দেখে আম্মু, আম্মু কিরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমি আর বলো না আম্মু, একটা কুকুর তাড়া দিছে। আম্মু, কুকুর তোকে তাড়ালো কেন? কি করেছিল তুই? আমি জানোই তো, ভালো মানুষের শত্রু বেশি। আম্মু, কি কথা আর কি ওর দিচ্ছিস? আমি কিচ্ছু না, ক্ষুধা লাগে, ভাত দাও। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ফেবুতে যেতেই দেখি দিয়া লাইনে আছে। আমি, দিয়া কি করিস রে জানেমান? দিয়া, ফাজিল, আমার সাথে মশকরা করিস জানেমান? মানে কি? আমি তোর সাথে মশকরা করব না তো কার সাথে করব? দিয়া, চুপ, বেশি কথা বলবি না। আমার আর ভালো লাগছে না, সিঙ্গেল থাকবে, প্লিজ ডাবল করে দে। দিয়া, আয়নার সামনে গিয়ে দাঁড়া, ডাবল হয়ে যাবি। আমি, ধুর, আমার একটা গার্লফ্রেন্ড খুঁজে দে তোর মতো। দিয়া, আচ্ছা, বিকালে ডাউনলোড করে দিয়ে দেব। বাহির থেকে আব্বু আমাকে ডাকলো। আমি আব্বুর সামনে গিয়ে, আব্বু, আরফান, এই ফাইলগুলো মইনুলের কাছে থেকে সিগনেচার করিয়ে নিয়ে এসো। যাও। ফারজানার আব্বু, সর্বনাশ, আমি তো ফারজানাদের বাসায় গেলে ফারজানা মিসাইল ছুড়ে দেবে আমার উপর। আমি ফারজানার সুন্দর চুলে বালু দিয়েছি। আব্বু, আমাকেই যেতে হবে? আব্বু, হ্যাঁ, গিয়ে দিয়ে এসো। এত আর বেশি দূরে নয়, রাস্তার এপাশ আর ওপাশ। না, আসলে আমি পড়তেছিলাম। আমার না অনেক পড়া আছে। আম্মু, বাব্বা, ভূতের মুখে রাম নাম। যা, এখনই গিয়ে দিয়ে আয়। আম্মু, তুমি একটু যাও না প্লিজ জজ। আম্মু, কেন, তোর যেতে সমস্যা কি? আমি ওদের বাসায় একটা কুত্তি আছে, আমি কলেজ থেকে আসবার সময় লেলিয়ে দিয়ে এসেছি। আম্মু, তার মানে তুই ফারজানাকে রাগিয়ে দিয়ে এসেছিস? না, না, আমি কিছু করিনি। আম্মু, চুপচাপ গিয়ে দিয়ে আসবি, ব্যাস। ধুর, ভাল লাগে না। আমি ফাইলগুলো নিয়ে জমের দুয়ারে পা বাড়ালাম। আমি ফারজানাদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি খুলে দিল। ফারজানার আম্মু। আন্টি, আরফান কেমন আছো, ভিতরে এসো। না আন্টি, আমি যাব না, এই ফাইলগুলো আঙ্কেলের কাছে দিন। সিগনেচার করিয়ে তারপর মিষ্টিকে দিয়ে আসতে বলেন। আন্টি, তোমার আঙ্কেল বাসায় আছে, তুমি এসো, এখনই সিগনেচার করে দিচ্ছে। আন্টি আমাকে জোর করে নিয়ে গেল।
আমি শুধু দেখছি ফারজানা কোথায়, আমাকে দেখলেই তো খেপে যাবে। আমি ফাইলগুলো নিয়ে আঙ্কেলের রুমে গেলাম, দিয়ে বাহিরে আসছি আর পেছনে থেকে কেউ আমাকে একটা গামছা দিয়ে আটকে টেনে সোজা গ্রিলের সাথে বেঁধে দিল। তাকিয়ে দেখি ফারজানা এই কাজটা করেছে। আমি ওই এটা কি করলি? ফারজানা দেখ এবার কি করি। ফারজানা একটা বাস্কেট নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিল। তার ভেতরে পচা আলু, পচা টমেটো, শাকসবজির উচ্ছিষ্ট অংশ সব আমার মাথায় আর সমস্ত গায়ে দিয়ে দিল। আমি এই কুত্তি কি করলি, এটা তোকে আমি ছাড়বো না। আমার চিন্তার চেঁচামিতে আন্টি আর আঙ্কেল বাহিরে চলে আসলো। তারা আমার এই অবস্থা দেখে অবাক। আন্টি আমার হাতে বাঁধা গামছা খুলে দিল। আন্টি, আরফান তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি আপনার গুণধর মেয়ে আমার এই অবস্থা করেছে। কুত্তি, আমি তোকে দেখে নেব। মনে রাখিস, এক মাঘে শীত যায় না। আন্টি, ফারজানা কেন এমন করলি? আরফানের গায়ে এসব দিলি কেন? ফারজানার শয়তান আমার মাথায় বালু দিয়েছিল কেন? আমি তার প্রতিশোধ নিলাম। আন্টি, আরফান আমাদের বাসায় এসেছে এমন কেন করলি? আর কোনোদিন যেন এমন আর না হয়, মনে থাকবে। ফারজানা ও যে রাস্তায় আমার মাথায় বালু দিয়ে চলে গেছে তার বেলায় কি আমার বিচার কই? আন্টি, তোরা আর কোনোদিন বড় হবি না, ছেলেমানি থেকে যাবি, ছোটই থেকে যাবি। ফারজানা, আমি ওর থেকে বয়সে বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলতে বলবে। আমি ওই শাকচুন্নি, তুই বয়সে বড়, তা আমার কি একটু হরলিক্স চেটে চেটে খাচ্ছে তাইলে একটু লম্বা হতে পারবি? সাইদ তো তোর মোটু পাত্রজনের মতো। ফারজানা, আম্মু দেখলে, তোর কথা শুনলে, তাহলে ওর কি অবস্থা করা উচিত তুমি বলো। আন্টি, আরফান তুমি বাসায় যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোকে দেখে নেব, দেখে নেব তোকে। আমি রাগে গজগজ করতে করতে বাসায় চলে আসলাম। আমার অবস্থা দেখে আম্মু অবাক। আম্মু, তোর এই অবস্থা কেমন করে হলো? আমি কোনো কথা না বলে সোজা বাথরুমে চলে গেলাম, সাবান দিয়ে গোসল করে বাইরে আসলাম। কি বাজে গন্ধ, সমস্ত গার আগে জ্বলে যাচ্ছে। আম্মু, তোর ওই হাল হলো কিভাবে? তুমি তো আমাকে পাঠালে মিসাইলের মুখে, এখন আবার জিজ্ঞেস করছো কেমন হলো? আম্মু, ফারজানার সাথে আবার ঝগড়া করেছিস? আচ্ছা, তোদের কি কোনোদিন মিল হবে না? আমি ফারজানাকে দেখে নেব, আমার উপর পচা সবজি ফেলার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এটা বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি প্ল্যান করতে থাকলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়, কি করলে ওকে হেনস্থা করা যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সূর্য ডুবু ডুবু ভাব, এমন সময় ঘুম ভেঙে গেল। আমি ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ফারজানা ও তার কিছু বান্ধবী প্লাস তার চাচাতো বোন ওদের ছাদে বসে আড্ডা দিচ্ছে। কি করব, কিভাবে প্রতিশোধ নেব? ফারজানা আমাকে দেখে বলে উঠল, ফারজানা, কিরে, বলেছিলাম না আমি তোর সিনিয়র, আমাকে সম্মান দিয়ে কথা বলবি? শুনলি না তো, দেখ তার ফল কি হয়। আমি দেখে নেব তোকে, তুই চিনিস না আমাকে। ফারজানা, আচ্ছা সে দেখা যাক। আর তুই যে কত বড় শাসি যে আমি জানি, রাতে ছুছু করতে খালাম্মুকে ডাকতিস, আর এখনো রাতে কারেন্ট চলে গেলে অন্ধকারে ভয় পাস, আর আসছিস আমার সাথে বাঙ্গানিতে হুমু। আমি ওই শাকচুন্নি, তোর কেমন সাহস, আমাদের বাসায় সামনে আয়। না, তুই বাসার বাহিরে আয়, আমি তোকে দেখে নেব, দেখি তোর কেমন বুকের পাটা। ফারজানা, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, হ্যাঁ, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি। আয়, তোর ক্ষমতা দেখি। ফারজানা, আয় তবে, আমি তোর চ্যালেঞ্জ এক্সপেক্ট করলাম। বাহিরে আয়। ফারজানা সোজা ছাদে থেকে নিচে গেল, সাথে ফারজানার বান্ধবীরা। আমিও সোজা নিচে চলে আসলাম। আমি একটা স্টিক আর একটা বালতি আর কিছু দড়ি নিলাম নিজের সেফটির জন্য। জানি না ফারজানা কি করে, ও যখন আসবে নিশ্চয় তৈরি হয়ে আসবে। আমি ফারজানাদের বাসার সিঁড়ির ক্যান্টিনে হুপে একটা বালতিতে পচা কাদা আর পচা পানি রেখে দিলাম। পজিশন রেডি, দড়ি টানাটানি দিলেই অ্যাকশন শুরু। স্টিক নিয়ে আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, আর এসপার না হয় ওসপার। সর্বনাশ, ফারজানা তো কামান নিয়ে বের হয়েছে। ফারজানার হাতে একটা পাত্র, যাতে অনেকগুলো পচা ডিম। ফারজানা, হে তুই আর একটু সামনে আয়, দেখি তোর ক্ষমতা।
ফারজানা ক্যান্টিন নিচে আসতেই দড়ি টান দিলাম আর সেই পচা কাদা আর পচা পানি ফারজানা ও তার বান্ধবীদের সমস্ত গায়ে গিয়ে পড়ল। আমি বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না। এখন আমার পৌষ মাস। ফারজানা কুত্তা, শয়তান, এটা তুই কি করলি? ওয়াক থুতু, কি বাজে গন্ধ। আমি, তুই আবার গায়ে ময়লা সবজি ফেলেছিলি। কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। এতে যদি শিক্ষা হয় তাহলে আর লাগতে আসিস না। আমার কাছে এমন গোপন হাতিয়ার বহুত আছে। যা, গিয়ে গোছল করে নে, বাজে গন্ধ ছড়িয়ে পরিবেশ নোংরা করিস না। ফারজানা ও তার সাঙ্গপাঙ্গরা চলে গেল। যাক বাবা, একটু শান্তি আসলো প্রতিশোধ নিয়ে। আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। আম্মু, কিরে পড়বি না, শুয়ে আছিস কেন? আমি, কালকে কলেজ ছুটি। আর ফাও কাজে পড়ে পড়ার অপচয় করার কোনো মানেই হয় না, জানি না, অপচয়কারী শয়তানের ভাই। আম্মু, তোর সাথে কথাই পারবো না। আমি শুয়ে আছি শান্তিতে। আহা, আমার উপর ময়লা সবজি ফেলা, আমার কান টানার প্রতিশোধ নিয়ে নিলাম। আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। একটা গার্লফ্রেন্ড নেই থাকলে তার সাথে একটু ইপিস করতাম। মেসেঞ্জারে গিয়ে দেখি দিয়া লাইনে একটা মেসেজ দিলাম। আমি, ওই মেয়েরা ক্রাশ। দিয়া, আমি তোর ক্রাশ নাকি? আমি, হুম, তোকে পেলে সারা জীবন রাজরানি করে রাখতাম। হবি তুই আমার। দিয়া, মাইর দেব। আমি, এই দিয়া, আমিও তো প্রেম করি না আর তুইও করিস না। চল না প্রেম করি। দিয়া, তুই পাগল হলো নাকি? আমি, তোর ওই মায়াবী চেহারাতে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমার সাথে প্রেম করতে অসুবিধা কি তোর? দিয়া, রাত হয়েছে, ঘুমা। বেশি তার জাগিস না, শরীর খারাপ করবে। দিয়া অফলাইন হয়ে গেল। আমি ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে বাইরে গিয়ে দেখি ফারজানা, ওর আব্বু, আম্মু, মিষ্টি সবাই বসে আছে। ওরা যা বলল তা শুনে আমার তো লাড্ডু ফুটছে। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি ফারজানা ও তার পরিবারের সবাই বসে আছে। এত সকালে কি জন্য বসে আছে তা জিজ্ঞেস করলে, আব্বু আসলে মইনুল ব্যবসার জন্য একটি দেশের বাইরে যাবে। এটা একটা ট্যুর, কিন্তু ফারজানার পরীক্ষার জন্য আমাদের বাসায় ফারজানা কয়েকদিন থাকবে। ফারজানা না, আমি হোস্টেলে থাকবো, কিন্তু আমি ওর সাথে থাকবো না। আমি তো ওকে সুযোগ পেলেই খুন করে ফেলবো। আমার গায়ে পচা কাদা ফেলার মজা বুঝিয়ে দেব। আমি, তোর এখনো তো আক্কেল হয়নি। আমার সাথে লাগতে আসলে খবর করে ছেড়ে দেব। আম্মু, আরফান, ফারজানা আমাদের বাসায় যে কয়দিন থাকবে, যদি ওর সাথে কোনো বেয়াদবি করিস তাহলে আমার হাত কিন্তু কথা বলবে, কথাটা সিরিয়াসলি নিস। আব্বু, আরফান, কয়েকটা দিন একটু ঝগড়া করিস না। আন্টি, ফারজানা, তুই যেন কোনো ঝগড়া করিস না। ফারজানা, ওরে বলে দাও যেন আমার নামে কোনো কথা না বলে। আম্মু, আরফান কিছু বললে আমাকে বলবা, তারপর আমি সবকিছু ঠিক করে দেব। আমি, তুই তাহলে আমার সামনে আসবি না। আম্মু, মইনুল ভাইয়া আপনারা যান, আমি তো এদের সামলে নেব। এতএব তারা চলে গেল শাকচুন্নিকে রেখে। হা হা, আমার সাথে লাগতে আসলে আমি সাইড করে ছেড়ে দিব। আমি তো সুযোগ খুঁজি কিভাবে ফারজানাকে হেনস্থা করা যায়। সকালে খেয়ে চলে গেলাম আড্ডা দিতে। আমি দুপুরে বাড়ি আসলাম। গোছল করে শুয়ে আছি। দিয়াকে ফোন দিলাম। আমি, ওই দিয়া, কি করিস? দিয়া, শুয়ে আছি, তুই? আমি, এই তো আমিও শুয়ে আছি। আজকে কলেজ বন্ধ, তাই তোকে দেখি নাই, সেজন্য ফোন দিলাম। তোর সাথে কথা না বললে আমার কেমন কেমন লাগে। দিয়া, খাইছিস দুপুরে? আমি, না। তুই? দিয়া, কি এত বেলা হয়ে গেছে আর তুই খাসনি কেন? ব্যস্ত, খেয়ে নে, না খেলে শরীর খারাপ করবে। আমি, আমকে এত কেয়ার করিস তা বলিস না কেন যে তুইও আমার মতো ভালোবাসিস? দিয়ে, কেন ভালো না বাসে কি খোঁজ নেওয়া যাবে না? আর তাছাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি ভালোবেসেই দেখ, আমি খুব সুখে রাখতাম তোকে। দিয়ে, কথা বা বলে গিয়ে খেয়ে নে। এটা বলে দিয়ে ফোনটা কেটে দিল। ক্ষুধাও লাগছে তাই খেতে চলে গেলাম। আমি আম্মুকে বললাম, আমি, আম্মু, ক্ষুধা পাইছে, খেতে দাও। আম্মু, টেবিলে দেওয়া আছে, খেয়ে নিয়ে একটু, আমার মাথা ব্যথা করছে, আমি শুয়ে পড়লাম। আমি, খুব ব্যথা করছে নাকি আম্মু?
আম্মু, আরে পাগল না, একটু শুলে ঠিক হয়ে যাবে। তুই গিয়ে খেয়ে নে। আমি গিয়ে ভাত নিয়ে গোসল দিয়ে মাখিয়ে গালে দিলাম। কি ঝাল, খুব ঝাল লাগছে, সহ্য করতে পারছি না। গোসতে এত ঝাল আসলো কিভাবে? পানি খাচ্ছি তাও কাজ হচ্ছে না। প্রচন্ড ঝাল, মাথা ব্যথা করছে, চোখ দিয়ে পানি চলে আসছে ঝালের কারণে। দেখি ফারজানা দরজার গায়ে হেলান দিয়ে হাসতেছে। ফারজানা, পচা কাদা আমার গায়ে আর দিবি? তার মানে এই কাজটা ফারজানার ওই গোসুতে ঝাল দিয়েছে। আমি ঝাল সহ্য করতে পারছি না, পাগলের মতো লাফালাফি করছি। ফারজানা হাসতেছে, প্রচন্ড রাগ হলো। ঝাল সহ্য করতে না পেরে আমি সোজা গিয়ে ফারজানার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিলাম। ঝালের কারণে নিজের উপর নিজেরই কোনো কন্ট্রোল নাই। আমি ফারজানার মুখ চেপে ধরে ফারজানার ঠোঁটে চুষতে লাগলাম। ঝালের কারণে মাথা ব্যথা করছে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। এটা আমি কি করলাম? তবে আর ঝাল লাগছে না। ফারজানা তো মাথা নিচু করে আছে। 2 মিনিট কি হয়ে গেল আমি বিশ্বাস করতে পারছি না। আমি সোজা আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলাম, আমি এটা কি করলাম? নিজেকে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি তো এটা করতে চাইনি। কি হতে গেল? ফারজানাকে কেন কিস করলাম? ওবার ওর সামনে মুখ দেখাবো কিভাবে? আর ফারজানা যদি সবার সাথে বলে দেয় তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। কি করলাম এটা আমি? আমি তো ফারজানার সামনে যেতে লজ্জা পাবো। আমি ফারজানাও যে কি মনে করেছে কে জানে। আমি কি ফারজানাকে গিয়ে ছড়ি বলবো? যাই গিয়ে মাফ চেয়ে নি। এই কাজটা তো করা উচিত হয়নি। আমি ফারজানার রুমের দিকে গেলাম। গিয়ে দেখি ফারজানা বালিশ মুখ গুজে কান্না করছে। ফারজানা হয়তো খুব কষ্ট পেয়েছে। আমি ফারজানার পেছনে গিয়ে দাঁড়ালাম। আমি, দেখ ফারজানা, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ মাফ করে দিস। আমি এমনটা করতে চাইনি। আমি ঝাল সহ্য করতে পারি না, তার জন্য এমনটা করে ফেলেছি। চাইলে তুই আমাকে থাপ্পড় দিতে পারিস। তবু প্লিজ কারোর সাথে বলিস না। ফারজানা ফুফিয়ে কান্না করছে। যতই হোক বাঙালি নারী লজ্জা তার ভূষণ। আমি, দেখ যেটা হয়েছে সেটা ভুলে যা, আমাকে ক্ষমা করে দে। ফারজানা উঠে সোজা আমার গালে ঠাস ঠাস করে 4-5টা চড় মারলো। আমি আরো 10টা থাপ্পড় দে। তোর যতক্ষণ ইচ্ছা আমাকে মার, তবু ক্ষমা করে দে আর কারোর সাথে বলিস না। ফারজানা, আমার সাথে তুই এটা কি করলি? তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। তুই এটা ইচ্ছা করে করেছিস। আমি, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করি নাই। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে এটা করে ফেলেছি। প্লিজ মাফ করে দে আর কাউকে বলিস না। ফারজানা, চলে যা আমার সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। তুই এটা ইচ্ছা করেই করেছিস। তুই আমার সামনে আসিস না। আমি যদি তোর সামনে না আসি তাহলে তুই মাফ করে দিবি? আর কারোর সাথে কিছু বলবি না তো? ফারজানা, চলে যা আমার সামনে থেকে। আসিস না কোনোদিন আমার সামনে। আমাকে একা থাকতে দে। তুই তাহলে আমাকে মাফ করে দিছিস তো বল। ফারজানা, দূর হয়ে যা, আমার সামনে থেকে আসিস না আমার সামনে প্লিজ। কান্না করে। আমি, ক্ষমা করে দিস, আমি অমনটা করতে চাইনি। আমি সোজা ছাদে চলে এলাম। কি থেকে কি হয়ে গেল? আমি তো এটা করতে চাইনি। এটা নিয়তি। যাই হোক, আমি ফারজানাকে বিরক্ত করব না। এমনিতেই আমি দেখি কান্না করেছে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছে। ভোর কেন যে কিসটা করতে গেছি। আর আমারও বাকি দোষ ছিল, আমি ঝাল সহ্য করতে পারি না। প্রচন্ড ঝালের কারণে কন্ট্রোল হারিয়ে গেছে আমার নিজের উপর থেকে। আজ যেটা হয়েছে গেল তা থেকে ফারজানা আমাকে অন্য চোখে দেখবে। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। দুপুরের সেই ঘটনার পর থেকে সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে। ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি উঠে কলেজে চলে গেলাম।
কলেজে গিয়ে ক্যাম্পাসের একদম সাইডে বসে আছি, আশপাশে কেউ নেই। কালকের ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দিল। আমি ছোট থেকে ফারজানার সাথে ঝগড়া করেছি, কিন্তু কখনো কোনো অশ্লীল কাজ বা কোনো কটু কথা বলি নাই। ফারজানা আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, আর আমিও কিভাবে যাব ওর সামনে? কোন মুখ নিয়ে যাব? মন খারাপ করে বসে আছি, পেছনে থেকে দিয়া বলল, দিয়া তুই এখানে বসে আছিস কেন? মন খারাপ নাকি তোর? আমি না, কিছু না। দিয়া কিছু তো একটা হয়েছে, বল আমার সাথে, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বল। আমার ভালো লাগছে না, তাই আমি উঠে কলেজে ক্লাসে চলে গেলাম। দিয়া আমার এমন কাজের জন্য অবাক হয়ে গেছে। দিয়া আমার পেছনে পেছনে আসতে লাগলো। আমি ক্লাসে গিয়ে বসলাম, দিয়া আমার পাশে বসে। দিয়া, আরফান, কি হয়েছে বল? আমার সাথে কথা বলছিস না কেন? আমি ভালো লাগছে না, প্লিজ বিরক্ত করিস না। দিয়া, আমি তোকে ভালোবাসি না, তাই আমাকে এভয়েড করছিস? আমি আরে না, এমনি আমার মন খারাপ। দিয়া, না তো, তুই মিথ্যা কথা বলছিস। আমি শহর ভালো লাগছে না, বাসায় যাব। আমি বাসায় চলে আসলাম। আসার সময় দেখি ফারজানা কলেজে যাচ্ছে, আমি দেখে অন্য পথ দিয়ে আসলাম। কি করব, 2 মিনিটের কাজের জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলেন, আম্মু, কিরে এখন বাসায় আসলি কেন? কলেজ করলি না? আমি ভালো লাগছে না, তাই চলে আসলাম। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আচ্ছা, আমি তো কোনো ছ্যাঁকা খাইনি, তা এত কষ্ট পাচ্ছি কেন? ফারজানার সামনে যেতে আমার লজ্জা লাগছে। কি করব? আমি কি আপাতত বাসা থেকে চলে যাব? কিন্তু বাসা থেকে চলে গিয়ে আম্মুকে ছেড়ে তো থাকতে পারবো না। কালকে সারা রাত ঘুমাই নাই, হালকা ঘুম আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 3টা বাজে। আমি গোছল করে কিছু খেয়ে নিলাম। ফারজানা তাহলে নিশ্চয়ই কলেজ থেকে বাসায় এসেছে। আমি ছাদে গিয়ে বসে আছি, নির্বাক নয়নে তাকিয়ে আছি আকাশ পানে। আচমকা কেউ ছাদে আসলো, তাকিয়ে দেখি ফারজানা ছাদে আসলো। আমি মাথা নিচু করে ফারজানার সামনে থেকে চলে আসলাম। পেছনে তাকানোর মতো সম্মানটুকু হারিয়ে ফেলেছি। আমি রুমে গিয়ে বসে আছি, দেখি দিয়া অনেকগুলো মিস কল দিয়েছে, আবার দিয়া ফোন দিল। দিয়া, হই আরফান, কি হয়েছে তোর? কলেজ থেকে এভাবে চলে আসলি যে? কি হয়েছে বল, আমাকে এভয়েড করে চলছিস কেন? আমি আসলে আমার শরীর খারাপ করেছিল, তাই চলে আসি। দিয়া, তা আমাকে বলে গেলি না কেন যে তোর শরীর খারাপ করছে? আমি খেয়াল ছিল না। রাখছি রে। এটা বলে ফোনটা কেটে দিলাম। সন্ধ্যায় আমি রুমে বসে আছি, বই খুলে, তা না হলে আম্মু কথা শুনতে হবে। আম্মু আমাকে খেতে ডাকে। আমি পরে খাবো। আম্মু, না, তুই এখন আয়, তা না হলে একসাথে আসলে ঝগড়া করবি। তার মানে ফারজানা নিয়ে আমি খেতে গেলাম। ভাত কিছুটা খেলাম, দেখি ফারজানা আসছে খেতে। ফারজানা আসতেই আমি প্লেটে হাত ধুয়ে চলে আসলাম। আমার এমন কাজের জন্য আম্মু জিজ্ঞেস করলো, আম্মু, কিরে সম্পূর্ণ খেলি না কেন? আমি ক্ষুধা নেই তাই। আসলে ফারজানা চলে এসেছে, তাই ফারজানার সামনে আমার থাকতে লজ্জা করছে। কোন মুখে থাকবো ফারজানার সামনে? আমার চলে আসা দেখে ফারজানা কিছুটা হলেও অবাক হয়েছে। আমি রুমে শুয়ে আছি, পুরাতন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই আমি ফ্রেশ হয়ে নিয়ে কলেজের জন্য রওনা দিলাম। আম্মু, খেয়ে যা। আমি না এসেই খাবো। আমি হাঁটতে হাঁটতে কলেজ যাচ্ছি, পেছনে ফারজানা আসছে। আমি ফারজানাকে দেখে আরো জোরে হাঁটতে লাগলাম। আজকে সোজা ক্লাসে গিয়ে বসলাম। আজ 2 দিন আমার থেকে হাসিটা দূরে চলে গেছে। ক্লাস শুরু হলে দেখি ফারজানা আমার সোজাসুজি বেঞ্চে বসে আছে। আমি মন খারাপ করে ক্লাস করছি। দিয়া আমাকে জিজ্ঞেস করলেও আমি কোনো উড় দেয়নি। ফারজানা আমার দিকে বেশ কয়েকবার তাকালেও আমি তাকাইনি। টিফিনে আমি ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, পেছনে থেকে কেউ আমার ঘাড়ে হাত রাখলো। দিয়া
দিয়ে কিরে সত্যি কথা বল, তোর কি হয়েছে? আমি না তো কিছু না। দিয়া, আমি ভালোবাসি না তাই মন খারাপ? আমি না। দিয়া, হ্যাঁ যে প্লিজ যদ মন খারাপ করিস না। প্রয়োজনে আমি তোকে ভালোবাসবো, তবুও মন খারাপ করিস না। আমি তার মানে? দিয়া, ভালোবাসি তোকে। এভাবে মুখ গোমড়া করে থাকলে কিন্তু ভালোবাসবো না। তুই আমাকে ভালোবাসিস? দিয়ে কেন? তুই বুঝতে পারিস না? আমি তা বলিস না কেন? দিয়ে কেন তুই বুঝে নিয়ে পারিস না? তুই আমার মন খারাপ তাই ভালোবাসিস না তো মন ভালো করার জন্য? দিয়া, না আমি সত্যি বলছি তোকে ভালোবাসি। তাহলে আমাকে ছুঁয়ে বল। দিয়া, ভালোবাসি। আমার কান টেনে তাই বলছে। দিয়া, এবার একটু হাসি দে। আজ দুদিন তোকে হাসতে দেখি না। হে 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 হে। কৃত্রিম হাসি। যাক, দিয়া তার মনের কথাটা বলে দিল। আমি দিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি যতক্ষণ আমার রুমে ফারজানা আসলো। ফারজানা আসতেই আমি মাথা নিচু করে চলে যেতে লাগলাম। ফারজানা, কি আমার থেকে দূরে থাকছিস? আর ঝগড়া তো দূরের কথা, কথা বলছিস না কেন? আমি উত্তর না দিয়ে চলে যেতে লাগলাম। ফারজানা পেছনে থেকে আমার গেঞ্জি টেনে ধরল। ফারজানা, মোড় না দিয়েই চলে যাচ্ছিস? না, ছাড়, ভালো লাগছে না। ফারজানা, কি রে, রেগে আছিস? না না, রেগে নেই, প্লিজ ছেড়ে দে, ভালো লাগছে না। ফারজানা, তাহলে আর ঝগড়া করছিস না কেন? আমি ফারজানাকে ছাড়িয়ে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি তখন ফারজানা আবার ছাদে আসলো। আমি আবার ছাদে থেকে নিচে চলে গেলাম। ফারজানা অবাক হচ্ছে কিন্তু আমি তো রেগে নেই। ফারজানার সামনে গিয়ে দাঁড়াতে আমার নিজেই লজ্জা করছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। আমি রাতে খেয়ে দিয়ার সাথে কিছু কথা বলে শুয়ে পড়লাম। আমি যখন দিয়ার সাথে কথা বলছি তখন দেখি ফারজানা দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল। আমি ফারজানার সাথে কথা বলছি না, ঝগড়া মারামারি করছিস না, এটা আম্মু খেয়াল করলো। এভাবে এক সপ্তাহ পার হয়ে গেল। ফারজানা আমাকে ডাকলে নিজের কাছে নিজেরই লজ্জা লাগে, তাই ফারজানার সামনে যাই না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় ফারজানার আব্বু আম্মু আসছে। তারা কাল রাতে বাসায় আসছে। ফারজানা সেখানে আছে দেখে আমি চলে যেতে লাগলাম। কিন্তু আম্মু আমাকে ডাকলো। আম্মু, আরফান এখানে আয়। আমি গিয়ে বসলাম। আম্মু, কিরে, কি হয়েছে তোর? তুই তো আর ফারজানার সাথে ঝগড়া করিস না, আর কথা বলছিস না। ভালো হয় গেলি নাকি? আমি বলতে যাব তার আগে ফারজানা। ফারজানা, খালাম্মু, আমি বলছি। ফারজানা যেটা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আম্মু আমাকে জিজ্ঞেস করলো, আম্মু, কিরে আরফান, কি হয়েছে? তুই মিমের সাথে আর কথা বলিস না কেন? নায়িকার নাম পরিবর্তন করে মিম দিলাম, কেউ কিছু মনে করবেন না। না, মানে আসলে মিম, আমি বলছি। এটা বলে মিম পুরো ঘটনাটা বলল। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা করলো না? আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। কোনোরকম উঠে চলে আসলাম আমার রুমে। ওদিকে বাবা মা আর মিমের বাবা মা আলোচনা করছে। আঙ্কেল, ভাইয়া, আমার আব্বু, এরা তো সবসময় মারপিট ঝগড়া করে, কিন্তু ভুলবশত করেছে, সেজন্য আরফান অনুতপ্ত। আমি আরফান দিয়ে যতদূর জানি সে তো এমন ছেলে না। তাই বলছিলাম কি, আপনি যদি রাজি থাকেন তাহলে এদের বিয়ে দিলে কেমন হয়? আব্বু, সেটা তো খুব ভালো কথা, কিন্তু দুইটা সিংহকে একসাথে রাখলে তো আরো বাচ্চা লোক লাগবে তাদের দমিয়ে রাখার জন্য। আন্টি, দেখা যাক কি করে তারা, কিন্তু মারামারি ওরা করবেই, কোনো মাপ নেই। এরা যেন সাপ আর নেউল, কোনোদিন মিল হলো না। আব্বু, তাহলে মিম কি রাজি হবে এই বিয়েতে? আন্টি, আমার মেয়ে আমাদের কথার অবাধ্য হবে না। আম্মু, তাইলে তো হয়েই গেল। তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করা যাক। এসব কথা মিম মাথা নিচু করে শুনছে। আমি রুমে দরজা লাগিয়ে দিয়ে বসে আছি। এখন আব্বু আম্মুর সামনে যাব কিভাবে?
শয়তান ছেমরি এটা কি করলো? আমি রুমে বদরজা লাগিয়ে দিয়ে বসে আছি, তখন দেখি মিম আমার রুমে আসলো। আমি মাথা নিচু করে বসে আছি। মিমো, তাইলে এবার পালাবি কোথায়? তুই কেন বললি ওসব কথা? তোর কাছে আমি অনুরোধ করেছিলাম, তাও তুই এটা করলি, বলে দিলি সবাইকে। মিমো, কেন তুই আমাকে পছন্দ করিস না? আমি না। মিম, পছন্দ করিস না তাহলে আমাকে কেন করলি? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইছিলাম। মিম, অত সহজে তোকে ক্ষমা তো করবো না। সারা জীবন তোর মাথায় কাঁঠাল ভেঙে খাবো, ভূতের মতো তোর পেছনে লেগে থাকবো। দাঁড়ালেও যাব না। কিরে, তাড়িয়ে দিবি নাকি? শোন, আমি সেদিনের জন্য তোর কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। যা আমার সামনে থেকে। মিম, এখন যাচ্ছি, তবে তোর গলায় আমাকে ঝুলিয়ে দেওয়া হবে। তখন দেখি কোথায় যেতে বলিস। মানে? মিম, সেটা তোর আম্মুর কাছ থেকে শুনে নিস। এটা বলে মিম চলে গেল কি? ও কি বলতে চাইছিল আর কি জানতে বললো আম্মুর কাছ থেকে? আমি আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। আম্মু, মিম কি শুনতে বললো? আম্মু, কেন ও তোকে বলে নাই? কি বলবে? আম্মু, তোর বিয়ে দেব মিমের সাথে। এটা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম। আমি তো দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। কিন্তু মিমের সাথে আমার বিয়ে হলে যে দিয়াকে ঠকানো হবে। আর আমি যে দিয়াকে খুব ভালোবাসি। আমি মিমকে বিয়ে করতে পারবো না। আম্মু, সেটা আমি কি জানি, তোর পাপা বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছে। আমফান ঝড় আবার আসলেও তোর বিয়ে আটকানো যাবে না। এটা বলে আম্মু চলে গেল। মিমু যথেষ্ট রূপবতী। কিন্তু আমি তো শুধু মিমকে ঝগড়াটে চোখে দেখেছি, কখনো প্রেমের চোখে দেখি নাই। আর আমি যে দিয়াকে খুব ভালোবেসে ফেলছি। কি করব এখন আমি? চিন্তায় আমার মাথা ব্যথা করছে। আমি সেই একভাবে ফ্লোরে বসে বসে চিন্তা করছি। একটু পর দেখি মিম আসলো। মিমতা, মিস্টার হবু জামাই, এভাবে বসে আছিস কেন? তুই কেন করছিস এই বিয়ে? প্লিজ বিয়েটা ভেঙে দে। প্লিজ। মিম, আমাকে কিস করে এখন বলছিস বিয়ে ভেঙে দিতে? কেন করেছিল কিস? তোর ওই একটা পাপ্পি আমার সবকিছু এলোমেলো করে দিছে। মাফ করে দে, আমি তো বলছি ঝালের কারণে আমি কি করেছি নিজেও জানি না। তাছাড়া তুই মাংসে কেন ঝাল মিশিয়ে রাখছিলি? মিম, তাহলে তুই আমার গায়ে কেন পচা কাদা পচা পানি ফেলছিলি? তুই আমার গায়ে পচা সবজি কেন গিয়েছিলি? মিম, শয়তান, তুই আমার মাথায় কেন বালি দিয়েছিলি? তুই আমার কান টেনে লাল করেছিল কেন? মিম, এখন আবার কান টেনে লাল করে দেব? আমাকে কিস করা। এটা বলেই মিম আমার দুই কান ধরে টান দিতে লাগলো। আমি মিমকে ছাড়িয়ে দিলাম, কারণ আমার ওসব ভালো লাগছে না। সব ভালো লাগছে না। আর আমি এই বিয়ে করতে পারবো না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে খুব ভালোবাসে। মিম, কি হ হ হ, দিয়াকে ভালোবাসা? আমাকে কিস করে দিয়াকে ভালোবাসা? লুচু ছেলে। দাঁড়া, তোর মজা বের করবো, একবার বিয়েটা হয়ে যাক। তোর ভালোবাসা নিংড়ে বের করে দেব। তোকে আমি ভালোবাসি না, প্লিজ তুই এই বিয়েটা করিস না। দিয়াকে ভালোবাসি। মিম, ও মাথায় দিয়াকে ভালোবাসো? আর একবার দিয়ার নাম করলে মেরে বাড়ি চাপা দিয়ে দেব। মাইন্ডেড। এটা বলে মিম চলে গেল। শালার একটা কিস আমাকে এভাবে বিপদে ফেললো। আমি যে দিয়াকে ভালোবাসি তার কি হবে? কিভাবে দিয়াকে ঠকাবো? প্ল্যান করলাম আমি বিয়ের দিন পালিয়ে যাব। এভাবে মিমের তুচার শুনতে শুনতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। দিয়াকে কিছুই জানাইনি যে আমাকে এভাবে হাড়িকাঠে রাখা হচ্ছে। কালকে আমার বিয়ে আয়োজন তেমন না। বিকালে দাঁড়িয়ে দিয়ার সাথে ফোনে কথা বলছি। চিন্তার মুহূর্তে কথা বলছি। আর চিন্তা নেই, কারণ আমি তো বিয়ের দিন পালিয়ে যাব। দিয়ার সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলছি। জানু বাবু, এসব বলছি। 30 মিনিট কথা বলার পর ফোনটা কেটে দিয়ে পেছনে তাকিয়ে দেখি মিম আমার দিকে তাকিয়ে আছে।
মিম এমনভাবে তাকিয়ে আছে যেটা দেখে আমার বুক থেকে পানি শুকিয়ে গেছে। জোড়া ভ্রু কুঁচকে আছে, কপালে ভাঁজ পড়ে গেছে। মিম, কার সাথে কথা বলতেছিলি? আমি আমার ভালোবাসার সাথে। মিম, কে তোর ভালোবাসা? আমি দিয়া। আমি দিয়াকে ভালোবাসি। মিম, কুত্তাকাল তোর বিয়ের আজ অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে কথা বলছিস? আমি জানি না এই বিয়ে। মিম, তোর বাবা মানে আর তুই জানিস না দাঁড়া তোকে সাইড করছি। আমি সর এখান থেকে, আমার সাথে কথা বলবি না। মিম, কি দাঁড়া তোর ব্যবস্থা করছি। এটা বলে মিম ছাদে এদিক ওদিক তাকাতে লাগলো। ছাদের ধারে ফুলের টবের পাশ থেকে একটা লাঠি নিয়ে এসে আমার সামনে ধরে। মিম, বল এবার কাকে ভালোবাসিস? আর আমি কোথায় যাব? আমি দিয়েকে ভালোবাসি, আর তুই আমার সামনে থেকে চলে যা। এটা বলতেই মিম লাঠি দিয়ে আমাকে পিটাতে লাগলো। আমাকে মারছে তার গায়ের শক্তি গায়ে রেখে। কিন্তু দুই একটা জোরেও মারছে আর আমি মায়ের বাঁচাতে লাগলাম। আমি মিমের হাত থেকে লাঠিটা নিয়ে নিলাম। মিম আমার হাত থেকে লাঠিটা নেওয়ার জন্য লাফালাফি করতে লাগলো। আমি লাঠিটা উঁচু করে রাখছি, আর মিম আমার হাত থেকে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। ও লাফ দিয়ে লাঠি নিতে গিয়ে আমার উপর এসে পড়লো। আমি সামলাতে না পেরে সোজা পড়ে গেলাম আর মিম আমার উপরে। আমি ওরে বাবারে হতচ্ছাড়ি, তোর জন্য আমার কোমরটা ভেঙে গেল রে। কি ব্যথা! মিম আমার উপর থেকে উঠে গিয়ে। মিম, ঠিক হয়েছে, তোর পাপের শাস্তি, তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, তোকে আমি সোজা করে দেব। এটা বলে মিম চলে গেল। কি শয়তান মেয়েরে বাবা, যদি একে বিয়ে করি তাহলে আমার কপাল পড়েছে। আমি আস্তে আস্তে উঠে সোজা রুমে চলে গেলাম, ভাবতে লাগলাম কিভাবে বিয়ে আটকানো যায়। আমি দিয়াকে ফোন দিলাম। আমি দিয়া, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? দিয়া, হ্যাঁ। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? আমি না এমনি, তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? দিয়া, তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো তুমি, এখনো বেকার, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকবো, কোথায় খাবো কি? আমি প্লিজ পালিয়ে চলো। দিয়া, আমি পারবো না। দিয়া আমার কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। যাক, ছালে কি হবে, আমি কি একা পালিয়ে যাব? পেছনে থেকে মিম। মিম, পালানোর চেষ্টা করলে কিন্তু তোর খবর আছে। দে তোর ফোন, আমার কাছে দিয়ে দে। তোর আর ফোন চালিয়ে কাজ নেই। মিম ছিলের মতো ছো মেরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। আমার ফোন দে। আমার ফোন তুই মিলি কেন? মিম, আমি তোর বড় আর আমার মুখে মুখে তর্ক করছিস? আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তা না হলে প্রচুর মাইর দেব। আজ থেকে বিয়ের আগ পর্যন্ত তুই ঘরে বন্দি থাকবি। কালকে বিয়ের সময় তুই বের হবি বিয়ে করতে, তার আগে না। কি যন্ত্রণা! ভালা লাগে না। আল্লাহ মরে উঠায় লও। একদিন ঘরে বন্দি থেকে বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিনের কথা সবাই লিখে, আর ওটা পড়তে বোরিং লাগে তাই লিখলাম না। সন্ধ্যায় আমি সবার সাথে বসে আছি, মিম রুমে বউ সেজে। আল্লাহ একটু পর আমাকে জবাই দেবে। 11টার দিকে আমাকে জোর করে হাঁড়িকাঠে ঢুকিয়ে দেওয়া হলো। আমি ভয়ে ভয়ে রুমে গেলাম। আস্তে করে বেকুনিতে দিকে যেতে লাগলাম, কিন্তু মিম ধধক দিল। মিম, এদিকে আয়। আমি ভয়ে ভয়ে গেলাম খাট পর্যন্ত। মিম খাট থেকে নামলো। আমি ভাবলাম আমাকে চালান করবে, কিন্তু এসেই আচমকা আমার পাঞ্জবির কলার চেপে ধরে। মিম, শোন, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলি। তুই আমার সব কথা শুনে চলবি, তাহলে আমি কিছু বলবো না, তোর সব কথা শুনবো। কিন্তু আমার কথা না শুনলে, আমার ইচ্ছার বিরুদ্ধে গেলে, মেরে বালি চাপা দিয়ে দেব, কথাটা মনে থাকবে? আমি ভয়ে ভয়ে বললাম। হ্যাঁ। মিম পাঞ্জবির কলার ছেড়ে দিয়ে সোজা আমার পা ছুঁয়ে সালাম করলো। আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, সরে যা এখান থেকে, পা ছেড়ে দে। মিম, সালাম করতে হয়? আয় খাটে। আমি অসম্ভব। তোর মতো একটা অসুরের সাথে আমি খাটে তো দূরের কথা, এক রুমেও থাকবো না।
যা চলে যা, তুই তোর বাসায় গিয়ে থাক। মিম, দেখ বিয়ের পর একসাথে থাকতে হয়। আয় এখানে, আমাকে রাগাস না। আমি তোর সাথে আমি কেন থাকবো রে? তোর শরম করে না একটা পুরুষ মানুষের সাথে থাকলে? আমি তোকে শেষবারের মতো বলছি, আমাকে রাগাস না। আমিও শেষবারের মতো বলি, চলে যা, দরজা খোলা আছে। এটা বলতেই মিম সোজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে কিলোঘুষি মারতে থাকে। আমিও কম কিসে, আমিও পাল্টা আক্রমণ করতে লাগলাম। আমি ওর চুল চেপে ধরলাম। মিম আমার কান খামচে ধরলো। বিরাট মারপিট করতে লাগলাম, সাথে চিৎকার। আমাদের চিন্তার চেঁচামিতে আম্মু আব্বু আর বাসায় থাকা কয়েকজন মানে আমাদের চাচাতো ভাই বোনেরা চলে আসলো আমাদের থামিয়ে নিয়ে। আম্মু, কিরে তোরা বাসর রাতেও মারপিট করছিস? তোরে কি ভালো হবি না? মিম, আম্মুও আমার কোনো কথা শুনছে না, আমাকে রাগিয়ে দিচ্ছে। আমি উইকে বে, তুই যে তোর কথা আমায় শুনে চলতে হবে। চল হাট, রাস্তা মাপ। আম্মু দেখ, তোরা স্বামী স্ত্রী এখন আর ঝগড়া করলে চলে না। নিজেদের মধ্যে মিটিয়ে নিস আর যেন কোনো ঝগড়া না হয়। মিম, আমি তো ঝগড়া করতে চাচ্ছি না, কিন্তু ওই তো নিজে ঝগড়া করছে। আম্মু, আরফান আর যেন না শুনি এবার, কিন্তু আমি মাইর দেব, কথাটা মাথায় থাকে যেন। এটা বলে আম্মুরা রুম থেকে চলে গেল। মিম, আমরা ঝগড়া না করে চলো না একসাথে থাকি। আমরা তো বড় হয়েছি, এখন থেকে আর ঝগড়া করব না, ঠিক আছে? হাসি মুখে। আমি, তুই আমার কান টানলি কে? মিম, আচ্ছা আমার কথা শুনে চলবি, তাহলে আর ঝগড়া করব না। আমি কে বে, তুই যে আরফান, তোর কথা শুনে চলবে? আমার বাসা, আমার রুম, আমার খাটে বসে বলছিস তোর কথা শুনে চলতে হবে? তুই কি প্রেসিডেন্ট? এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। মিম, আচ্ছা আমিও তোর সসম্ভব কথা শুনে চলবো। বল কি কথা? আমি আমার রুম থেকে যা। মিম, কই যাবো আর, আজ থেকে এটাও আমার রুম, তোর সবকিছুই তো আমার। আমি তোর অর্ধাঙ্গিনী, আর তুই আমাকে বলছিস চলে যেতে? আমি সর, আমার ঘুম পাচ্ছে। মিম, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব। আমি, লাগবে না, তোর বিশ্বাস নেই, তুই মীর জাফরের থেকেও বেশি বিশ্বাসঘাতক। মিম, মুখ সামলে কথা বল। আমি সর, আমার ঘুম পাচ্ছে। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গিয়েছে, আমি শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। সকালে আমার ঘুম ভাঙতেই রক্ত গরম হয়ে গেছে রাগে। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে। একদম নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে, বাচ্চাদের মতো করে। কিন্তু আমার মাথায় শনি চাপ দিল। আমি এক ধাক্কায় খাট থেকে ফেলে দিলাম। আমি শাকচুন্নি, তুই সারা রাত আমার উপর ভর করেছিলি। মিম ভয় পেয়ে গেছে, ও খানিকটা চমকে গেছে। আমি, শাকচুন্নি, পেতনি, ডাইনি, তুই আমার উপর কেন শুয়েছিলি? আমার 8 ফিট লম্বা খাটে কি আর কোনো জায়গা ছিল না? মিম, কুত্তা, তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? তোকে তো আজকে আমি তোর ব্যবস্থা নিচ্ছি। আমার বুকে ভর করা। মিম সোজা লাফ দিয়ে উঠে খাটে এসে আমাকে শুইয়ে দিয়ে আমার বুকের উপর বসে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরে আছে। মিম, আমাকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেওয়া তোকে আজকে জমের বাড়ি পাঠিয়ে দেব। আমি, বাঁচাও, কে আছো বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেললো। চিৎকার দিয়ে আমি মিমকে ছাড়িয়ে দিয়ে ওর নাক চেপে ধরলাম। আমি এক হাত দিয়ে ওর নাক আর এক হাত দিয়ে চিমটি কাটছি, চারটি দিচ্ছি। মিমও থেমে নেই, সেও অ্যাকশন চালিয়ে যাচ্ছে। আমার চুলের মুঠি চেপে ধরে আছে। আর এক হাত দিয়ে কিল ঘুষি মারছে। মিম, আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। দেখ কেমন লাগে। আমি, আমার বুকে থাকা দেখ। আমাদের মারামারি আর গন্ডগোলের শব্দে আব্বু আর বাচ্চারা চলে আসলো। আম্মু তো আমাদের কাণ্ড দেখে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা আমাদের ছাড়িয়ে নিল।
আম্মু আল্লাহ, তোরা কি কোনোদিন ভালো হবি না? সারা জীবন এমন জগটা মারপিট করবি? মিম, ওই আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন ধাক্কা দিল? আমাকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়েছে। ওরে তো আমি আমি তোকে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। আম্মু, তোদের মারামারি করে রাগ মেটেনি? আমি ওরে তো সেই এরশাদের আমল থেকে পিটাইলে রাগ মেটে না। মিম, তোকে আমি মেরে জনের মতো সাইড বানিয়ে দেবো হতো ছাড়া। আম্মু, আমি আর সহ্য করতে পারছি না। নে তোরা মারপিট কর, দেখি কতক্ষণ পারিস তোরা। আজ সারাদিন তোরা মারপিট কর, আর তোদের এটাই কাজ? আমি ওই ডাকুর মেয়ে? তোকে আমি যুদ্ধের জন্য আহ্বান করছি, আয় দেখি তোর কত ক্ষমতা। মিম, তুই আমার আব্বুকে মোটেও টাকু বলবি না। আমি ওলেলেলে, তোর বাপের মাথায় বুঝি চুলের কারখানা? কয়টা চুল আছে তোর বাপের মাথায়? পুরা একটা ফুটবল খেলার মাঠ। তোর বাপের মাথায় আমি আলু চাষ করে কোটিপতি হব। তোর বাপের মাথা আমাকে লিড দিবি? আমার কথা শেষ হওয়ার আগেই মিম আমার উপর আক্রমণ শুরু করে দিল। একটা বালিশ দিয়ে খুব পেটাতে লাগলো। আমি অন্য একটা বালিশ দিয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি আর সুযোগের সৎ ব্যবহার করছি। আর আম্মু আমাদের কাণ্ড দেখছে। মনে হয় রেগে আছে। এভাবে 1 ঘন্টা যুদ্ধের পর আমরা হাঁপিয়ে গেছি। আমি আর মিম বসে পড়লাম। বালিশগুলো শহীদ হলো। আমাদের বসার সাথে সাথে আম্মু আমার আর মিমকে পিটাইতে লাগলো। আম্মু, কিরে থামলি কেন? আজ থামলে তোদের মায়ের দেখি কতক্ষণ পারিস মায়ের পিট করতে। আমি আর মিম এবার আম্মুর মায়ের থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমি আর মারামারি করব না। মিম, আম্মু, আমিও না। আম্মু, তোদের একসাথে একটা বনে রেখে আসতে হবে। তখন তোরা সেখানে মারপিট করবি, তাহলে আর কেউ দেখতে পাবে না। আর আমাদেরও একটি শান্তিতে থাকা হবে। আমি আম্মুর কথা থেকে বাঁচার জন্য সোজা বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আমি আসার পর মিম গেল। ধুর, আমার কি হবে? আমি তো দিয়াকে ভালোবাসি। যাই, দিয়াকে ফোন দিই। আমাদের বিয়ে হয়েছে তা আমি দিয়াকে জানাইনি। হ্যালো দিয়া, কেমন আছো? দিয়া চিটার, বাটপার, লজ্জা করে না বিবাহিত হয়ে একটা মেয়েকে ফোন দিতে? আর তুই আমার সাথে কেন এমন করলি? কেন আমাকে ঠকালি? সর্বনাশ, দিয়া কিভাবে জানলো? আমি কি বলছো, আমার জানবা কি? দিয়া কুত্তা, লজ্জা করে না? তুই তুই তো একটা চিটার, আর কোনোদিন ফোন দিবি না আমাকে, ঠিক আছে? দিয়া আরও প্রচুর পরিমাণে ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দিল। আমাকে দিয়ে ভুল বুঝে ছেড়ে চলে গেল। দিয়া ফোনটা কেটে দিল, পেছনে তাকিয়ে দেখি মিম 36টা দাঁত বের করে হাসছে। মিম, তা তোর দিয়া কেমন ভালোবাসা দিল? খুব আদর করলো বুঝি? আমি, তার মানে তুই দিয়াকে বলেছিস আমার বিরুদ্ধে? দিয়া হলে বাবালে লজ্জা করে না বিয়ের পর তুই অন্য মেয়ের সাথে কথা বলতে? আমি তোর জন্য আমার দিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। মিম, ভাষণ বন্ধ কর। চুপচাপ বাহিরে যা। আমি তোর ব্যবস্থা আমি নেব। আমি চুপচাপ বাহিরে এসে বসে আছি। কয়েকটা চাচাতো ভাবিরা আমার পাশে এসে বসলো। ভাবি, দেবর বাসর কেমন কাটলো? আমি, বাসর কার? ভাবি, কেন তোমার? কালকে যে বাসর করলে? আমি বাসর করিনি, যুদ্ধে গিয়েছিলাম। আমি রাগে গদগদ করতে করতে ছাদে চলে আসলাম। আমি ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টান দিতে লাগলাম। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু সিগারেট খাওয়া তো কোন ছাড়, গন্ধও সহ্য করতে পারি না, মাঝে মাঝে খাই। ছাদ থেকে লুকিয়ে সিগারেট খেয়ে নিচে চলে আসলাম। আসার পর মেহমানদের আপ্যায়ন করতে করতে দুপুর পার হয়ে গেল। আমি রুমে শুয়ে আছি, এমন সময় মিম আমার সামনে আসলো। মিম, ওই সরে যা, আমি ঘুমাবো। আমি, তোর কথা মতো আমার চলতে হবে নাকি? মিম, তাই চলতে হবে। আমি যদি বলি উঠতে তো উঠতে হবে, বসতে বললেন বসতে হবে। আমি মেরে পেছনে লাল করে দেব। মিম, তোর ফোনে একটা ভিডিও গেছে, ভিডিও ফুটেজ দেখে তারপর আমার সাথে কথা বল। আমি ফোনটা নিয়ে ভিডিও দেখে চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। এটা তুই কি করলি? ডিলিট করে দে প্লিজ। মিম, জাদু, তোমার নাকে দড়ি দিয়ে ঘোরানোর একটাই সুযোগ আমি পেয়েছি।
হাতছাড়া করি কিভাবে বলো? আমি প্লিজ কাউকে দেখাস না। মিম, আমার কথা শুনলে দেখাবো না। ওর কথার অবাধ্য হলে সবার আগে আমার শাশুড়ি মাকে দেখাবো। আমি শেষ। মিম আমার সিগারেট খাওয়ার ভিডিও করেছে। মিম, আমার ফোনের ক্যামেরাটা জোস কিন্তু দেখ কত ক্লিয়ার ভাবে উঠেছে। পুরাই এইচডি। আমি প্লিজ ডিলিট করে দে। মিম, আমার কথা মতো থাকলে আমি ডিলিট করে দেবো, কারোর সাথে কিচ্ছু বলবো না। আমি কি করতে হবে বলো? মিম, আমার মাথায় তোর হাতটা রাখো। আমি পারবো না। আমি কেন তোর কথা শুনুম? মিম, তাহলে এই ভিডিওটা আমি আম্মুকে গিয়ে দেখাই? আমি এই নানা ব্ল্যাকমেইল করছিস কেন? আমি রাখছি তো। আমি মিমের মাথায় একটা হাত রাখলাম। মিম, আমি যা বলবো তাই বলবি, স্কুলে শপথ পাঠ করানোর মতো। আমি চা। মিম, বল আমি আর কোনোদিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশাজাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করব না। এবার তুই বল। আমি আর কোনোদিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশাজাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করব না। মিম, আর যদি করি তাহলে? আমি আর যদি করি তাহলে? মিম, তাহলে, তাহলে ছাউ দিয়ে আছেন মিম, অর্থাৎ আমি যেন মারা যাই। সাথে সাথে আমি হাত ছাড়িয়ে নিলাম। মিম, কি হলো বল? আমি এটা বলতে পারবো না। মিম, আমার কথার অবাধ্য হচ্ছিস? আমি বলতে পারবো না। মিম, প্লিজ তোর কাছে একটা রিকোয়েস্ট করি, তুই এসব ছাইপাস খাস না। এসব খেলে শরীরের ক্ষতি হয়। তুই কি জন্য খাস, আর যেন খাস না। আমি কোনো উড় দিলাম না। আমি মিমের দিকে তাকিয়ে আছে। আপনারা কি ভাবছেন মায় পড়ে তাকিয়ে আছি? আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়েই ভিডিওটি ডিলিট করে দিলাম। আমি ওবার কি হবে? আমাকে কর ব্ল্যাকমেইল? মিম, ওয়েট চালু। আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তোর মতো শয়তানের জন্য আমি এমন একটা ভিডিও মাত্র এক কপি রাখবো নাকি? আমার ইমেইলে সেভ করা আছে। আমার নিজের প্রোফাইলে আছে। তুই অত সহজে রেহাই পাবি না। আমি তোর সব কথা শুনে বলবো, তবুও ওটা কাউকে দেখাস না। মিম, আমি আগেও বলেছি যে, আমার কথা শুনে চললে কাউকে দেখাবো না। চল নিচে চল। মিম নিচে চলে গেলেন। ধুর, ভাল লাগে না। কেন যে একটা পাপ্পি দিতে গেলাম। এক পাপ্পিতে আমার জীবন দচন হয়ে গেছে। দিয়া আমার থেকে আলাদা হয়ে গেছে। আর একটা সিগারেট খেতে গিয়ে আমি মিমের কাছে বন্দি হয়ে গেলাম। আমি নিচে গেলাম। আম্মু, কিরে আর তোরা মারামারি করবি না? মিম, না না আম্মু, ও তো বললো যে আর কোনোদিন মারপিট করবে না। ও একদম ভালো হয়ে গেছে। আম্মু, তাইলে তো খুব ভালো। এবার তাহলে মিল হলো। হ্যাঁ, হাতি হাবড়ে পড়লে ব্যাঙের চাটি মারে। আমারটা একদিন দিন আসবে, সেদিন আমিও দেখে নেব। আম্মু, কি সব আবোল তাবোল বলছিস? মিম, না না আম্মু, ও কিছু বলছে না। ও। আমি রাগ সহ্য করতে না পেরে সোজা রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে আছি। শনি হাজির হলো। মিম, কি করছিস? আমি হয়তো হেলিকপ্টার চালাচ্ছি। মিম, মিথ্যা কথা বললি কেন? তুই তো ফোন টিপছিস। আমি দেখতেই তো পাচ্ছিস, তা আবার জিজ্ঞেস করছিস কেন? মিম, কি মুখে মুখে তর্ক সর, আমি ঘুমাবো। আমি খাট থেকে নেমে গেলাম। মিম, কই যাচ্ছিস? আমি নিচে যাচ্ছি। মিম, কেন? আমি ঘুমাবো আর তুই নিচে যাচ্ছিস কেন? তুমি ঘুমাবে, তা আমার কি? মিম, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দিবি? আমি তোর বাপ, আমাকে চাকর রাখছে তোর মাথা টিপে দেওয়ার জন্য, বল? মিম, আচ্ছা যা। আম্মু ও। আমি সর টিপে দিচ্ছি। মিম, তোরা আসলেই বাঙালি, সোজা কথা বুঝিস না। আমি এভাবে ব্ল্যাকমেইল করছিস, আমারও দিন আসবে। মিমও চুপচাপ টিপে দে। প্রচুর মাথা ব্যথা করছে। ভালোভাবে টেপ। উমম, আমি একটা সুযোগ পাই তোর ব্যবস্থা করব। 10 মিনিট ওর মাথা টিপে দিলাম। আমি বিকালে আড্ডা দিতে চলে গেলাম। আমি সারা বিকাল আড্ডা দিয়ে
রাত 11টার সময় বাসায় আসলাম। আজ একটু দেরি হয়ে গেছে। বাসায় এসে তো আমি ভয় লাল হয়ে গেছি। মিম দাঁড়িয়ে আছে, আর হাতে একটা লাঠি। মিম রেগে আগুন হয়ে আছে। মিম লাঠিটা নিয়ে আমাকে পিটাইতে যাবে, আর আমি আমি আমার সব কথা শুনতে হবে, তারপর যা ইচ্ছা তাই করবি। মিম, তুই এত রাত পর্যন্ত বাইরে আছিলি কেন? আমি না মানে আসলে। মিম, কি বলছিস? আরে কি বলবো ভেবেই তো পায় না। মিম, বল এই রাত পর্যন্ত বাইরে ছিলি কেন? আমি আসলে আমার একটা বন্ধু আছে না, সেই মোটা করে, সেই অ্যাক্সিডেন্ট করেছি, তাই হাসপাতালে গেছিলাম রক্ত দিতে। মিছা কথা বললাম, এটা বলতেই মিম লাঠিটা ফেলে দিল। মিম, তা সে সুস্থ আছে তো? আমি পুরাই সুস্থ মানে এখন পুরাই সুস্থ। আমি যখন খেয়ে শুতে যাব তখন হলো আরো ঝামেলা। রাতে শুতে গিয়ে হলো ঝামেলা। আমি খাটের সাইড ঘেঁষে শুয়ে পড়লাম, কিন্তু মিম রুমে এসে, মিম, এভাবে শুয়ে আছিস কেন? পড়ে যাবি তো, খাটের মাঝখানে আয়। আমি না এভাবেই ভালো, আমি এমন করেই থাকবো। মিম, তোকে বলছি না যে মুখে মুখে তর্ক করবি না, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। ভিডিওর কথা ভুলে গেছিস নাকি? আমি এভাবে ব্ল্যাকমেইল করা উচিত নয়। মিম, মাঝখানে আসো। বাবা কি উদারতা! আমি ভয় মাঝখানে গিয়ে শুয়ে পড়লাম। আমার কথা বলার আগেই মিম আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি এই শহর এখানে থাকছিস কেন? মিম, কোনো কথা না, চুপচাপ শুয়ে থাক, আমার এখানেই ভালো লাগছে। আমি, তুই আমার বুকে কেন এত জায়গা থাকতে? মিম, আমার ভালো লাগে তাই থাকছি, তোর কোনো সমস্যা? আমি, হ্যাঁ সমস্যা। মিম, কিচ্ছু করার নাই, আমি যতদিন বেঁচে থাকবো এখানেই থাকবো। কোনো নড়াচড়া করবি না, শুধুই শুয়ে থাক। আর কোনো কথা বলবি না। আমি, দূর, ভাল লাগে না। মিম, আর একটা কথা, সকালে যদি দেখি আমি খাটে বা অন্য জায়গায় শুয়ে আছি তাহলে কিন্তু ঘুম থেকে উঠে যেন দেখি আমি তোর বুকের ঠিক এভাবেই শুয়ে আছি। মিম আমার বুকে গুড়ি মেরে শুয়ে আছে, আমাকে ব্ল্যাকমেইল করে এসব করছে। আমি একটা সুযোগ পাই, একটু একটু ভালো লাগছে এমন কিউট একটা মেয়ে আমার বুকে। কিন্তু মিম তো আমার শত্রু। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম সেইভাবে বাচ্চাদের মতো করে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর কিছুটা চুল মিমের মুখে এসে পড়েছে। এত রাগী আর কুস্তিগির একটা মেয়ে এত কিউট, আমি তো মিমকে সরিয়ে দিতে পারছি না। আমাকে ব্ল্যাকমেইল করে এসব করছে। আমি চুপচাপ শুয়ে আছি। 10 মিনিট পর মিমের ঘুম ভেঙে গেল। মিম, হি হি, শুভ সকাল। আমি, অশুভ সকালে? মিম, তুই তো আমার উপর বিরক্ত হচ্ছিস বল। আমি, না না, মোটেও না, খুব শান্তিতে আছি। মিম, জানিস আগে তোকে দেখলে আমার খুব রাগ হতো, আমি সহ্য করতে পারতাম না। কিন্তু যেদিন তুই আমাকে কিস করেছিলি এর থেকে কম, সেদিন থেকে সব এলোমেলো হয়ে গেছে। আমি সেদিন সারা রাত ঘুমাইনি, শুধু তোর কথাটা ভেবেছি। জানিস যখন বাপ্পিটা দিয়েছিলি তখন আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, যা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি রাগের বসে তোকে থাপ্পড় দিয়ে ফেলেছিলাম। আমি হুমম। মিম, আমি যে এসব কাজ করছি তোকে রাগিয়ে দিচ্ছি, তা তুই কি বোর হচ্ছিস? জানিস আমি তোকে অনেকটা ভালোবেসে ফেলছি, অনেকটা, যা এখন তোকে নিয়ে ভাবতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি ফ্রেশ হতে যাব। মিম, চল একসাথে যাই। আমি, লজ্জা শরম কিছু নেই তোর? আমি চলে গেলাম, ফ্রেশ হয়ে বাইরে এসে বসে আছি। একটু পর মিম আসলো। আমি বেকুনিতে বসে বসে বাতাস খাচ্ছি আর ভাবছি কিভাবে মুক্তি পাওয়া যায়। আমি এসব আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর মিম আমাকে রুমে ডাকলো। মিম, শোন, গুছিয়ে নে, আমরা আমাদের বাসায় যাব। আমি, তুই যা, আমার ইচ্ছে নেই। মিম, একদম মুখে মুখে তর্ক করবি না, যেটা বললাম সেটা কি কর। আমি তো গুছিয়েই আছি, এত আর লন্ডনে যেতে হবে না।
আমি এই 3/4 প্যান্ট পরেই যাব। একটু পর দেখি মিম লাঠি নিয়ে আমার দিকে আসছে। আমি তো রীতিমত ভয় পেয়ে গেছি কি জন্য লাঠি নিয়ে আসছে। মিম, আমাকে মিথ্যা কথা বলা, আমার সাথে চিট করা। আমি কি করলাম? মিম, কাল রাতে বন্ধুর সাথে পার্টি দিয়ে আমাকে মিথ্যা কথা বলা। এরে জানলো কিভাবে? মিম লাঠিটা নিয়ে আমাকে মারতে থাকলো। আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি আজকে আর কোনো আটকালাম না, চুপচাপ সহ্য করে যাচ্ছি। কিন্তু লাঠির 2-3টা বাড়ি দিয়ে মিম আমার দিকে তাকিয়ে পড়লো। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি থামলি কেন? মার আমাকে। আমাকে আরো পিটা। তোর কি কষ্ট হয়ে গেছে? মিম, তুইও তো আমাকে মারিস, কিন্তু এখন কোনো প্রতিবাদ করলি না কেন? তুই আমার জীবনটা শেষ করে দিছিস। তোর জন্য আমার সবকিছু শেষ। নিজের স্বাধীনতাটুকু হারিয়ে গেছে। থামলি কেন? মার। মিম, তুই আজকে আর আমার উপর আক্রমণ করলি না কেন? চুপচাপ সহ্য করছিস কেন? আমি কেন থামলি? মার আমাকে। সবসময় তো আমাকে প্যারা দিস। আমাকে হয় মুক্তি দে, না হলে শেষ করে দে। আমার আর এসব ভালো লাগছে না। মিম, তুই রাগ করছিস আমার উপর? তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস। আমি একটা মারলে তুই 2টা মারিস। কিন্তু তোর কেন এমন পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, আমার দুর্বল সাইডেড ভিডিও ফুটেজ দিয়ে আমাকে ভয় দেখায় ব্ল্যাকমেইল করিস আমাকে। আমাকে তো তোর দাস বানিয়ে রাখছিস। মিম, ওই খুব লাগছে না রে? দেখ, আমি ভাবছি তুইও আমাকে মারবি, আমার সাথে মারামারি করবি, সেজন্য আমি তোর গায়ে হাত তুলেছি। আমি বুঝতে পারিনি তুই এমনটা করবি। সর এখান থেকে। গরু মেরে জুতা দান করতে আসে। মিম, আমি তো খুব ভালোবাসি তোকে। আর আমি সবসময় তো তোর সাথে মারপিট করি, ঝগড়া করি। কিন্তু তুই তো কোনোদিন এমনটা করিস নাই। তো এখন কেন করছিস? আমি কিছু বলাও তো তোকে যাবে না। কিছু বলতে গেলেই ভিডিওর ভয় দেখাস। মিম, তুই কি ভাবছিস আমি ওই কথা সবাইকে বলবো? মোটেও না। আমি কেন এমন করব? আর সেই ভিডিওটি তোকে দেখানোর পরই ডিলিট করে দিছি। তুই আমার লাইফ হেল করে দিছিস। মিম, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি যে তুই কষ্ট পাইছিস। আসলে সেই ছোট্ট থেকে তো মারপিট করে আসছি। তখনও তো অনেক ব্ল্যাকমেইল করেছি। আমি ভাবলাম এটা তুই ফান হিসেবে নিবি। আর আমিও ফান হিসেবে করেছি। আমি কোনোদিন যে কি ভুল করেছি যার জন্য তোর মতো একটা রংকাইটিস আমার জীবনে আসে? মিম, আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি বল? হ্যাঁ, তোর জন্য আমাকে ভুল বুঝেছে দিয়ে। দিয়েকে খুব ভালোবাসতাম। মিম, আমিও তোকে খুব ভালোবাসি। জানিস এখন আমার সবচেয়ে ভালো লাগে তোকে নিয়ে ভাবতে। আমি আদিক্ষেতা, তুই কেন বিয়ে করলি আমাকে? আমি তো তোকে পছন্দ করি না। প্লিজ চলে যা, তোকে আমার ভালো লাগে না। মিম, এভাবে বলিস না, আমার কষ্ট লাগে। তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমার সাথে থাকলে আমি থাকতে পারবো না। প্লিজ মুক্তি দে, আমার আর ভালো লাগছে না। মিম, মুক্তি চাস আমার থেকে? হুম। মিম, আচ্ছা ঠিক আছে, মুক্তি পেয়ে যাবি। দেখিস একদিন তোর জীবনে এই মিম নামে কেউ থাকবে না। কেউ আর তোকে বিরক্ত করবে না। কেউ তোর সাথে সিধে এসে ঝগড়া করবে না। চলে গেলে তুই কি মিস করবি? হা হা হা, তুই চলে গেলে আমি নাতাশা দিয়ে হরিলুট দেব। মিম, এতটাই ঘৃণা করিস আমাকে? হ্যাঁ, তুই চলে যা। আমি দিয়েকে ভালোবাসি আর দিয়েকে বিয়ে করতে চাই। মিম, আমি যে তোর বউ। সে ডিভোর্স দিয়ে দিলে আর বউ থাকবি না। মিমের চোখ দিয়ে পানি চলে আসলো। ওর 2 চোখ দিয়ে পানি গড়িয়ে মুখ ভেসে যাচ্ছে। চোখের পানি গড়িয়ে ঠোঁট বেয়ে পড়ছে। মিম আমাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। একটু পর ছেড়ে দিয়ে, মিম, ভালো থাকিস আর হয়তো দেখা হবে না। আর আমি দোয়া করি যেখানে থাকিস খুব ভালো থাকিস। মিম চলে গেল। মিম ওর বাসায় গেল। একটু পর আম্মু এসে, আম্মু কিরে মিম? গেল তা তুই মিমের সাথে গেলি না কেন? কেন যাব আমি ওর সাথে? ওকে আমার ভালো লাগে না। ও বাজে মেয়ে একটা। আম্মু, তাই না? ওকে ভালো লাগে না?
আচ্ছা, দেখা যাবে কতক্ষণ ওরে ছাড়া থাকতে পারিস। আমি সারা জীবন থাকতে পারবো। আম্মু, আচ্ছা তুই যদি থাকতে পারিস তাহলে আমি কিছু বলবো না। তবে আমি গ্যারান্টি দিচ্ছি তুই মিমকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবি, তুই মিমকে ছাড়া থাকতে পারবি না। আমি সে দেখা যাক, আর তোমার যে গ্যারান্টি সেটা হলো বরফ যা গলে যাবে। আমি আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যাক বাবা, আর কেউ নেই প্যারা দেওয়ার মতো। আমি শান্তিতে শুয়ে আছি। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকালে ছাদে গেলাম। আজকে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি একটা সিগারেট বের করে গালে দিয়ে ধরাতে যাব, ঠিক তখনই মিমের কথা মনে পড়লে। মিম যে আমাকে ওর মাথায় হাত রাখিয়ে সিগারেট না খাওয়ার জন্য শপথ করিয়েছিল। ধুর, মিমও তো নেই, আর আমি খাবো, কার কি আসে যায়। আমি সিগারেট মুখে দিতে গেলেই শুধু মিমের কথা মনে আসে। কিছুতেই সিগারেট খেতে পারছি না। আমি সিগারেট ফেলে দিলাম। না চাইতেন মিমের ছাদের দিকে তাকালাম, কিন্তু ছাদে কেউ নেই। আমি নিচে গিয়ে রুমে শুয়ে পড়লাম। খুব শান্তিতে আছি, তবুও কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। কেমন একটা শূন্যতা কাজ করছে। আমি রাতে খেয়ে গিয়েও ঠিকভাবে খেতে পারছি না। ধুর, আমি তো মিমকে ঘৃণা করি, তা আমি কেন এসব ভাবছি। আমি রাতে খেয়ে শুয়ে চলে আসলাম। আমি খাটের ধার করে শুয়ে পড়লাম। কিন্তু আজ তো মিম নেই, তাহলে আমি কেন এসব ভাবছি। আমি তো পুরো খাটেই শুয়ে রাজত্ব করব। আমি শুয়ে পড়লাম। চোখ বুজাতেই মিমের ছবি ভেসে আসলো। ছোটবেলাতে মিম কেমন মোটু কিউট ছিল। কত মাইর দিছি, কত ঝগড়া করেছি। আমার ঘুম আসছে, কিন্তু আমার চোখে শুধু মিমের চেহারাটা ভেসে আসছে। মিমের সেই হাসিটা, যেটা আমার সাথে মারপিট করে জিতে গিয়ে ভেঙচি কেটে হাসি দিত। কেন ওই শাকচুন্নির কথা মনে আসছে। আমি মনের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম চোখে মিমকে বুক থেকে সরিয়ে দিতে গিয়ে শকর খেলাম। মিম কই? ক্ষণিকেই মনে পড়ে গেল, শাকচুন্নিটা তো চলে গেছে। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। আম্মু, কিরে কেমন ঘুম হলো? আমি ভালো। আম্মু, সত্যি ভালো ঘুম হয়েছে? আমি, হ্যাঁ সত্যিই ভালো ঘুম হয়েছে। আমার তো ভালো ঘুম হয়েছে, শুধু মিমকে একটু মিস করছি। আর কিছু না, কিন্তু কয়েকদিন গেলেই ভুলে যাব। আমি রুমে এসে শুয়ে পড়লাম। অন্যান্য দিন এই সময় আমি মিমের সাথে মারপিট করতাম। যাক বাবা, আজকে আর বিরক্ত করার জন্য কেউ নেই। আমি ফোনটা গিয়ে ঘাটাঘাটি করছি, হঠাৎ গ্যালারিতে গিয়ে দেখি মিমের কিছু পিক। তাইলে সেদিন ফোন নিয়ে পিক তুলেছিল। আমি কি মনে করে মিমের পিকগুলো দেখতে লাগলাম। হা হা, শাকচুন্নি পিক তুললে এত সুন্দর হয় নাকি? কত সুন্দর করে সেলফি তুলেছে। পিকগুলো ডিলিট করতে গিয়েও পারলাম না ডিলিট করতে। কেমন একটা মায়া কাজ করলো। আমার ভালো লাগছে না, তাই একটু বাইরের দিকে গেলাম। অন্যদিন মিমের সাথে মারামারি করেই সময় পার হয়ে যায়, কিন্তু আজ সময় মোটেও যাচ্ছে না। এক এক মিনিট মনে হচ্ছে এক একটা মাস। কেন এমন হচ্ছে? বাহিরেও ভালো লাগছিল না, আমি বাসায় এসে গোসল করলাম। মাথা ধরেছে, আমি অনেকক্ষণ গোসল করলাম। গোসল করে বাইরে আসলাম। কিছুই ভালো লাগছে না। ওই মেয়েটা এমন কি করলো যে আমি ওর কথা সবসময় ভাবছি। দুপুরে ঘুম দিলাম, বিকালে বসে আছি। আম্মু, কিরে আরফান, কি করছিস? আমি হয়তো বসে আছি। আম্মু বসে বসে মিমের কথাই ভাবছিস বুঝি? আম্মু কিভাবে বুঝতে পারলো? আমি মোটেও না, ওই শাকচুন্নি চলে গেছে তো ভালোই হয়েছে। এখন বিন্দাস আছি। আম্মু, হ্যাঁ। আর কেউ ডিস্টার্ব করছে না? আর কারোর সাথে মারপিট করছিস না? আমি আর কোনো কথা না বলে সোজা চলে গেলাম ছাদে। এভাবে 3 দিন পার করলাম। এই 3 দিন আমার সবচেয়ে খারাপ সময় গেছে। আমার মনে পড়ে না যে মিমকে ছাড়া 3 দিন কাটিয়েছি। সেই ছোট্ট থেকে একসাথে আছি, খুব ঝগড়া করেছি, খুব মারপিট করেছি। কিন্তু আজকে আর মারপিট করতে পারছি না। যদি সেদিন পাপ্পি না দিতাম তাহলে হয়তো বা আজ আমার সামনে থেকে ঝগড়া করতো। কিন্তু ওই তো বললো যে আমাকে ভালোবাসে, তা আমাকে ছেড়ে কিভাবে আছে? আমি তো ওকে ভালোবাসি না, তাই আমার থাকতে কষ্ট হচ্ছে। আর ওই ভালোবেসে আমাকে ছাড়া আছে।
আমি সন্ধ্যায় শুয়ে আছি। এই কয়দিন আমি আর কলেজে যাইনি। শুয়ে শুয়ে মিমের কথা ভাবছি, কিন্তু কিভাবে জানি না আমার চোখ দিয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে এসেছে, পানি পড়বে বালিশে পড়ছে তা আমার খেয়াল নেই। আম্মু আমার রুমে আসলো, সেদিকে খেয়াল নেই। আম্মু, আরফান তুই কান্না করেছিস কেন? কি হয়েছে? আমি কই কান্না করছি? আমি কেন কান্না করব? আম্মু, তোর চোখে পানি কেন? আমি জানি না আম্মু, চোখে হঠাৎ পানি চলে আসলো, কিন্তু আমি বলো কান্না করছি না। আম্মু সর, আমি জানি এটা হলো কাউকে মিস করার কান্না, কাউকে হারিয়ে ফেলার কান্না। আমি তোকে এই কয়দিন খেয়াল করেছি, তুই ভালো নেই। তুই অনেকটা মন মরা হয়ে গেছিস। আমি কেন আম্মু? আমার আর কিছু ভালো লাগে না। কারোর কথা খুব মনে পড়ে। আম্মু, আমি তো আগেই বলেছিলাম যে তুই মিমকে ছাড়া 1 সপ্তাহ ভালো থাকতে পারবি না। কিন্তু 1 সপ্তাহ তো হলোই না। তার আগে থেকেই তো তুই মিস করছিস। আমি সত্যি আম্মু, শুধুই ওই শাকচুন্নির কথা মনে আসে। কেন আসে আম্মু? আম্মু, তুই মিমকে ভালোবাসিস, তাই মনে আসে। এদিকে তুই এমন ভাবে আছিস আর ওদিকে মিম কান্না করে না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আমি তাও আসছে না কেন? তার মানে ওই আমাকে ভালোবাসে না। আম্মু, তুই যা, গিয়ে নিয়ে আয়। তুই গেলেই আসবে। আমরা গিয়েছিলাম কিন্তু মিম কিছুতেই আসছে না, খুব কান্না করছে। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। আচ্ছা, আমি যে দিয়ার সাথে প্রেম করেছিলাম, কিন্তু দিয়া চলে গেলে আমার তো এত কষ্ট হয়নি, কিন্তু মিম চলে গেলে সবকিছু কেন এমন এলোমেলো হয়ে গেছে। আজকে যেন মিমকে বেশি মিস করছি। মিমও ওদিকে কান্না করে যাচ্ছে। আমিও মিমকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো মিমকে ছাড়া থাকতে পারছি না। খুব মিস করছি মিমকে, মিমের সাথে মারামারি করা, ওর গায়ে ময়লা দেওয়া, ওরে রাগিয়ে দিয়ে দৌড় দেওয়া। আজকে মিম নেই, তাহলে আমি কার সাথে এগুলো করব? মিম, তুই কোথায়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের জানি না। হঠাৎ যেন দেখছি মিম অ্যাক্সিডেন্ট করেছে। আমি মিম বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি মিমকে নিয়েও তো খারাপ স্বপ্ন কেন দেখলাম? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। মিমের কিছু হয়নি তো? কেন এত বাজে স্বপ্ন দেখলাম? মিমের কিছু হয়নি তো? মিমের কিছু হয়নি তো কেন এমন স্বপ্ন দেখলাম? আমি সোজা উঠে গিয়ে চলে গেলাম মিমদের বাসার সামনে। ইত্যাদি কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। সবাই ঘুমিয়ে আছে। বেশ খানিকটা সময় পর আন্টি দরজা খুলে আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে। আন্টি, আরফান, তুমি এত রাত? আমি, মিম কোথায়? আন্টি, কেন মিম ওর রুমে আছে? আমি, আচ্ছা আপনি রুমে যান, আমি যাচ্ছি। আমি দৌড়ে মিমের রুমের সামনে আসলাম। দরজা লক করা। আমি দরজাতে ঘা দিতে লাগলাম। একভাবে দরজাতে ঘা দিচ্ছি। মিমের ঘুম ভেঙে গেল, ও বলল, মিম, আম্মু, এত রাতে কি হয়েছে, দরজা নক করছো কেন? মিম উঠে যেই দরজা খুলে দিল, আমি সোজা গিয়ে মিমকে জড়িয়ে ধরলাম। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মিম রীতিমতো খুব ভয় পেয়ে গেল। মিম অবাক হয়ে গেল আমাকে এখানে দেখে। মিম আমাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মিম, তুই এখানে কেন? ছাড় আমাকে। আমি, তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? মিম, আমার কি হবে, ছাড় আমাকে। আমি ঠিক আছি। আমি এখনো মিমকে জড়িয়ে ধরে আছি, মিম আমাকে ছাড়িয়ে নিল। মিম, তুই কেন আসছিস এত রাতে? আর আমার এখানে আসছিস কেন, যা তোর দিয়ার কাছে। তুই তো দিয়াকে ভালোবাসিস। আমি, আমার ক্ষমা করে দে। দেখ, আমি তোকে ছাড়া ভালো নেই। আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে তোর শূন্যতা। আমি আর থাকতে পারছি না। মিম, আমাকে তো বের করে দিয়েছিলি, তা আবার কেন আসছিস? আমি বুঝতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে। মিম, তুই এত রাতে আসলি কেন? আর তোর মুখে চোখের এই অবস্থা কেন? আমি বাহিরটা মিম এমন হয়েছে, কিন্তু ভেতরটা তো পুড়ে গেছে। জানিস মিম, আমি এই কয়দিন ঠিকমতো ঘুমাইতে পারি নাই। শুধু তোর কথা মনে পড়ছে।
খুব মিস করেছি তোকে। শুধু ইচ্ছে করতো দৌড়ে গিয়ে তোর সাথে ঝগড়া করি, কিন্তু তা আমি পারলাম না। মিম, এতই যখন ভালোবাসিস তা বের করে দিলি কেন? আর কেন বললি ডিভোর্স দিবি? আমি চল তুই আমার সাথে। মিম, না যাব না। আমি তোর সাথে থাকবো না। আমি যদি তোকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। মিম, কেমন লাগছে দেখেছিস কষ্ট? খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিকমতো খাস না, ঘুমাস না। তুই আমার লাইফে আয়, দেখি সবকিছু আবার নতুন করে শুরু করব। মিম, তোকে যে আমি আর ভালোবাসবো না। চলে যা। আমি মাথা নিচু করে চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু মিম আমার হাত টেনে ধরে আমাকে ওর কাছে নিয়ে বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। মিম, কুত্তা তুই এমন কেন? আমি চলে এসেছি, তা আমাকে কেন নিতে আসলি না আর এত দেরি করলি কেন? আমি আসছি তো নিতে। মিম, আমি তোর বউ। আমাকে তুই শাসন করবি, কথা না শুনলে মাইর দিবি। পরে আবার বুকে টেনে নিবি, কিন্তু তা না করে তুইও কেন রাগ করে দূরে থেকে নিজেকে কষ্ট দিচ্ছিলি? আমি এসব কথা কাকে বললো? মিম, আম্মু বলেছে। আমি খুব ভালোবাসি তোকে। মিম, আমিও যে তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি করে বলছিস কেন? মিম, আমার বর না তুমি, তাই তুমি করে বলছি, তুমিও তুমি করে বলো। আচ্ছা চলো বাসায় যাই। মিম, না, কালকে যাব, এখন এখানেই থাকবো আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কি পাপ্পি দিতে পারি? মিম, আমি তো তোমার বউ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আচ্ছা তাই বুঝি। আমি মিমের মুখটা ধরে আলতো করে ঠোঁটে একটা চুমু দিলাম। মিম কেঁপে আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। সমাপ্ত।